আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল লাইভ ক্লাসটাতে। আজকের লাইভ ক্লাসে আমরা যে টপিকটা পড়বো, টপিকটার নাম হচ্ছে অপরিচিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, খুবই চমৎকার, খুবই সুন্দর, খুবই সাবলীল একটা ছোট গল্প। কিন্তু এই গল্পটা থেকে এইচএসসি পরীক্ষায় যেমন অনেক প্রশ্ন আসে, আবার অ্যাডমিশন টেস্টে কিন্তু অনেক অনেক প্রশ্ন এই একটা মাত্র গল্প থেকে এসে থাকে। অর্থাৎ প্রতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্ন হাতে নাও, কিংবা প্রতি বছরের অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন হাতে নাও, দেখবা যে এই অপরিচিতা গল্প থেকে একটা না একটা প্রশ্ন থাকবেই। সেটা সৃজনশীল প্রশ্ন হতে পারে, সেটা এইচএসসি এর ক্ষেত্রে এমসিকিউ হতে পারে, আর অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তো অবধারিতভাবে এমসিকিউ প্রশ্ন এই একটা মাত্র চ্যাপ্টার থেকে, একটা মাত্র টপিক থেকে আসেই আসে। এই কারণে এই টপিকটা আজকে আমরা সিলেক্ট করেছি। আজকের টপিকটার নাম হচ্ছে অপরিচিতা পরিচিতি। অর্থাৎ আজকে আমরা অপরিচিতা গল্পটা শুরু করব, তবে আমাদের আরো একটা ক্লাস হবে 19 তারিখ। নেক্সট এই ক্লাসটাতে আমরা অপরিচিতা গল্পটা শেষ করব। আজকে আমরা যতটুকু পর্যন্ত পড়বো, ওই যে নেক্সট ক্লাসটাতে গিয়ে আমরা ওখানে গিয়ে আবার শুরু করব, বা ওইখান থেকে বাকিটুকু অংশ শেষ করব। শুরুতেই আমাকে তোমরা লিখে জানাও তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো, অর্থাৎ কে কোন কলেজে পড়ছো সেটা আমাকে লিখে জানাও। আমরা ঠিক 8টা বাজে আমাদের পড়ানো স্টার্ট করে দিব। সাইফুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। শিহাব উদ্দিন বলেছে ভালো আছি, আসসালামু আলাইকুম বলছে তামান্না আক্তার। ওয়ালাইকুম আসসালাম তামান্না। যারা যারা সালাম দিচ্ছ তাদের সবাইকে একবারে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। বাকিদের কি অবস্থা? অল রাইট, বাকিরা কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই বলো দেখি আমাকে। ক্লাস কিন্তু আমরা ঠিক 8টা বাজে স্টার্ট করে দিব। আমরা আজকে অপরিচিত গল্পের শুরুর পার্টটা পড়বো, এবং পরবর্তী ক্লাসে আমরা অপরিচিত গল্পের সেকেন্ড পার্টটা পড়বো। তবে একটা জিনিস বলে নেই, আমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু একটা ফ্রি ক্লাস, ফ্রি ফর এভরিওয়ান। যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছে তারাও যেমন এই ক্লাসটা করতে পারো, আবার যারা আমাদের কোর্সে ভর্তি হও নাই তারাও কিন্তু চাইলে এই ক্লাসটা করতে পারো। তবে এই সেম টপিকের উপর যে ক্লাসটা অপরিচিতা, এটার উপর ক্লাস কিন্তু আমাদের পেইড কোর্সও রয়েছে। অর্থাৎ আমাদের যারা কোর্সে ভর্তি হবা তারা কিন্তু এই টপিকের উপর আবারও ক্লাস পাবা। এই জন্য আসলে আজকের ক্লাসটা পেইড স্টুডেন্টদের মধ্যে কেউ মিস করে ফেললে খুব বেশি হতাশ হওয়ার কারণে, খুব বেশি মন খারাপ করার কারণে, কারণ সেম ক্লাসটা তোমাদের পেইড কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজিরা তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আল আমিন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজ থেকে শাকিল আমাদের সাথে জয়েন করেছে। কাপাসিয়া সিটি কর্পোরেশন উইমেন কলেজ থেকে একজন বন্ধু জয়েন করেছে। কারমাইকেল কলেজ থেকে আকরাম জয়েন করেছে। ইয়াস, অলরাইট। আনোয়ারা গভর্নমেন্ট কলেজ থেকে জয়েন করেছে সাদিয়া। ভেরি গুড। তারপরে কি অবস্থা তোমাদের সবার? কলেজ লাইফ তো শুরু হয়ে গেল, এখন বলো কলেজের পড়ালেখাটা কেমন? আমরা যেভাবে পড়াই সেরকম, নাকি এর চেয়ে বেশি কঠিন, নাকি এর চেয়ে বেশি সহজ? কলেজ কেমন লাগছে তোমাদের বলো দেখি। আলহামদুলিল্লাহ ভালো আছি আকরাম। কলেজ লাইফের অবস্থা কি বলো? সাভার গভর্নমেন্ট কলেজ থেকে শিহাব জয়েন করেছে আমাদের সাথে। ওকে। তারপরে হবিগঞ্জ গভর্নমেন্ট উইমেন কলেজ থেকে তামান্না আক্তার জয়েন করেছে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ ভালো আছি আলামিন। তুমি কেমন আছো? তোমরা কেমন আছো? ওকে, অলরাইট। সো চলো এইবার আমরা একটু দেখে নিই আজকে ক্লাসের একটু টপিক নিয়ে একটু আলোচনা করবো। আজকের ক্লাসে আজকের যে টপিকটা আমরা পড়াবো এটা শুধুমাত্র আমরা আমাদের আজকের এই ফ্রি ক্লাসে করছি এমন না। আমাদের যে পেইড ক্লাস রয়েছে, অর্থাৎ আমাদের যে মেইন কোর্সের ক্লাস আছে, মেইন কোর্সের ক্লাসেও আমরা এইরকম 3টা কালার ইউজ করি। 3টা কালার ইউজ করি কেন? কারণ আমরা এই কোর্সে পড়ানোর সময় তোমাদেরকে বলে দেই যে আমরা এই একটা কোর্সে 2টা জিনিস কভার করবো। একটা হচ্ছে এইচএসসি, আর একটা হচ্ছে অ্যাডমিশন। এখন পড়ানোর সময় কিভাবে বুঝবা কোন জিনিসটা এইচএসসি কোন জিনিসটা অ্যাডমিশন? যে জিনিসটা এইচএসসি সেটার আসলে কোন সেগমেন্টের প্রশ্ন হিসেবে পড়াচ্ছি। সো আমরা যে লেখার মধ্যে আমরা যখন পড়বো, পড়ার মধ্যে দেখবা যে কিছু কিছু লেখা ইয়েলো মার্ক করা। এই যে ইয়েলো মার্ক করা, এই ইয়েলো মার্ক গুলো হচ্ছে আমাদের খ নম্বর বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আর কিছু কিছু লেখা দেখবো হচ্ছে এই নীল কালি দিয়ে লেখা, নীল কালি দিয়ে লেখা এরকম এই কালারটা দিয়ে যে লেখাগুলো লেখা সেগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে আসা প্রশ্নগুলাই নীল কালি দিয়ে মার্ক করা থাকবে। তার পাশাপাশি এইচএসসি এমসিকিউর জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা মার্ক করেছি হচ্ছে, এইচএসসি এমসিকিউর জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করেছি আমরা গ্রিন কালার দিয়ে। সো এই 3টা কালারের তোমরা যে লেখাগুলো দেখবা বুঝবা যে এই লেখাটার আলাদা আলাদা একটা তাৎপর্য আছে। আমরা কি এইটা ক্লিয়ার কিনা একটু বলো তো। সানজিদা বলছে আমি ফার্স্ট টাইম আপনার ক্লাসে লাইভ জয়েন করলাম। কেমন লাগছে সানজিদা? এখন না বলতে পারলেও কিছুক্ষণ ক্লাস করো, ক্লাস করার পরে আমরা সানজিদার কাছে ওর ফিডব্যাক আর রিভিউ নেওয়ার জন্য ফিরবো যে আমাদের ক্লাসগুলো আসলে কেমন হয়। অল রাইট। সো আমরা কি এটা ক্লিয়ার কিনা বলো তো। আমরা আজকে ক্লাস জুড়ে এই জিনিসটা, এই ফরম্যাটটা ফলো করবো। আমরা
পড়ানোর সময় অপরিচিতা গল্প থেকে বলে দিব কোন জায়গাগুলো তোমাদের খ বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলো তোমাদের ভর্তি পরীক্ষার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আর কোন জায়গাগুলো তোমাদের এইচএসসি পরীক্ষার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি। রংপুর থেকে বন্ধুরা জয়েন করেছে, সুলতানা রাজিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা কি এইটা ক্লিয়ার? নোয়াখালী থেকে সাইফুল ইসলাম জয়েন করেছে, এটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলি ভাইয়া। ইয়েলো মানে হচ্ছে আমাদের ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, ব্লু মানে হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, আর গ্রিন মানে হচ্ছে আমাদের এইচএসসির এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার ভাইয়া সব? ওকে, নাজমুল বলছে ক্লিয়ার। ঠিক আছে, চলো এইবার আমরা দেখা শুরু করি। প্রথমত একদম শব্দার্থের টিকা থেকে শুরু করবো। একদম আগে শব্দার্থের টিকাটা একটু দেখে নেই, তাহলে আমাদের পুরোপুরি গল্পটা বুঝতে সুবিধা হবে। অলরাইট, ঠিক আছে। ওকে, দেখো, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। এই কথাটা কে বলেছে? প্রথম কথা হচ্ছে এইটা, এই কথাটা বলেছে অনুপম। কার সম্পর্কে বলেছে? অনুপম নিজের সম্পর্কেই বলেছে বেচারা। ঠিক আছে, নিজের একটা আত্মসমালোচনা করতে গিয়ে অনুপমের কথাটা নিজের ক্ষেত্রে বলেছে। তার মানে কি? তার মানে অনুপম বলছে আমার জীবনটা দৈর্ঘ্য অনেক বড় না, মানে আমি অনেক যে বয়স্ক বুড়ো হয়ে গেছি এমন না, তবে আমার বয়সটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এই জীবনটা তেমন কোনো কাজেও লাগছে না। ঠিক আছে, গুণের হিসেবে আমি অনেক বড় না, তার মানে আমি যে অনেক গুণ অর্জন করেছি, অনেক গুণে গুণান্বিত আমি, এমনটাও না। আবার আমার যে অনেক বয়স হয়েছে, আমার অনেক বয়সের ভারে আমার যে অনেক অভিজ্ঞতা জন্মেছে, এমনটাও নয়। তো কোনো দিকেই আসলে তার মানে খুব যে এগিয়ে আছে কোনো দিকে অনুপম তেমনটা নয়। সো এই কথাটাকে কিসের সাথে, এই খ নম্বরে অনেক সময় অনুধাবনমূলক এমসিকিউ আসে, সেখানে তোমরা দেখবা এই কথাটাকে আত্মসমালোচনা হিসেবে অনুপম করেছে, অর্থাৎ অনুপম নিজেই নিজের সম্পর্কে বলেছে। এবং সে তার জীবনটা আসলে খুব যে গ্রেট কিছু না, খুব যে মহান কিছু সে করতে পারে নাই, নিতান্তই তুচ্ছ একটা জীবন তার, এটাই কিন্তু সে এখানে বোঝানোর চেষ্টা করেছে। উত্তরা থেকে নরিন জয়েন করেছে। নরিন, তুমি আমাকে বলো তো তুমি কোন কলেজে পড়ো? আর তোমরা যারা ক্লাসটাতে জয়েন করেছে তারা আমাকে একটা জিনিস বলো তো, যে তোমরা আজকের ক্লাসটা দেখো, দেখার পরে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে বলবা কিনা যে ফারহান ভাইয়ার একটা ক্লাস করেছিলাম, ফাটাফাটি হয়েছে। ঠিক আছে, আচ্ছা বলতেই হবে এমন বলছি না, ক্লাসটা দেখো, দেখার পর ভালো লাগে কিনা সেটা আমাকে বলো, বাকি কথা পরে হবে। ওকে, সো এটা তো আমরা বুঝলাম এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে। এইবার দেখো এইটাতে একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আমি তোমাদেরকে একটু দিয়ে দিই। ফলের মতো গুটি বলতে কি বোঝানো হচ্ছে? ফলের মতো গুটি বলতে কি বোঝানো হচ্ছে শোনো। সেটা হচ্ছে, আমরা কখনো ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে প্রজাপতি কিভাবে একটা শুঁয়োপোকা থেকে, যেটা দেখতে মোটামুটি দেখতে খুব একটা ভালো না, কেমন যেন দেখলে কেমন যেন একটু কেমন কেমন যেন আমাদের লাগে, এই শুঁয়োপোকা থেকে আস্তে আস্তে বিকশিত হয়ে যখন প্রজাপতি হয়, দেখতে অনেক সুন্দর লাগে না? শুঁয়োপোকাটাকে না, প্রজাপতিটাকে দেখতে তো আমাদের অনেক ভালো লাগে, তাই না? ফলের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। ফল প্রথমে কি রকম থাকে? ফল প্রথমে থাকে একটা গুটি বা একটা বীজের মতো, তাই না? যেমন মনে করো হচ্ছে ফর এক্সাম্পল কাঁঠালের কথা যদি আমরা বলি, কাঁঠালের যে বীজটা রয়েছে বা কাঁঠালের যে বিচিটা রয়েছে সেটাই যদি বড় হয়ে কাঁঠালের সাইজ হতো, ঠিক আছে, তাহলে জিনিসটা কিন্তু খুব একটা খেতে মজা হতো না, তাই না? যে কাঁঠালের বিচিটাই যদি বিকশিত না হয়ে, কাঁঠালের বিচিটা যদি বা ফলের বীজটা যদি বিকশিত না হয়, বিকশিত মানে হচ্ছে ফ্লরিশ না হয়ে যদি জাস্ট এটা আকারে বড় হতো, তাহলে কিন্তু ফলের যেই গুণগুলো পাওয়া যায়, খেতে মিষ্টি, দেখতে ভালো, এগুলো কিন্তু পাওয়া যেত না। এক্স্যাক্টলি একই কথা এখানে বলা হয়েছে। গুটি একসময় পূর্ণ ফলে পরিণত হয়, গুটি বা বীজ একসময় পূর্ণ ফলে পরিণত হয়, কিন্তু গুটি যদি ফলের মতো হয় তাহলে তার অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়ে ওঠে। তার মানে একটা বীজ, মনে করো ফর এক্সাম্পল তরমুজের যে বীজ রয়েছে, ঠিক আছে, একদম ছোট্ট তরমুজের বীজ, এই বীজটা যখন মাটিতে রোপণ করা হয় তখন এটা থেকে মনে করো গাছ হয়, এটা থেকে তরমুজ হয়, অর্থাৎ এটা বিকশিত হয়। অর্থাৎ ফলের যে বীজটা সেটা যদি জাস্ট বিকশিত না হয়, শুধুমাত্র বীজটা আকারে বড় হতো, মনে করো তরমুজের যে বীজ রয়েছে, তরমুজের বীজ, ঠিক আছে, সেটাই যদি কোন রকমের পরিবর্তন না হয়, অন্য কোন রকমের পরিবর্তন না হয়, সেটা যদি জাস্ট আকারে বড় হতো, তাহলে কিন্তু এটা আমাদের দেখতে ভালো লাগতো না। এই কথাটাই এখানে মিন করা হয়েছে। ক্লাসটা কোন টপিকের উপর হচ্ছে অপরিচিতা সরকার জানতে চেয়েছে? অপরিচিতা গল্পের প্রথম অংশ নিয়ে, অর্থাৎ অপরিচিতার পরিচিতি নিয়ে আজকে আমরা কথা বলবো। এটা কি আমরা বুঝছি? আমি একটু যদি রিডিং পড়ি, গুটি একসময় পূর্ণ ফলে পরিণত হয়, কিন্তু গুটি যদি ফলের মতো হয় তাহলে তার অসম্পূর্ণ সারবত্তা, সারবত্তা মানে কি? তার মানে হচ্ছে যে নির্যাসটা রয়েছে, তার মানে এটার যে সামারি রয়েছে, তার মানে এটা দেখতে অ্যাকচুয়ালি যেরকম
রুট যে অংশটা, র যে অংশটা, সেটাই প্রকট হয়ে ওঠে, তার মানে সেটাই খুবই দৃশ্যমান হয়ে ওঠে। নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে অনুপমের ব্যবহৃত উপমা। উপমা মানে কি? উপমা মানে হচ্ছে উদাহরণ বলতে পারো বা রূপক বলতে পারো তোমরা, ঠিক আছে? উদাহরণ বা রূপক তোমরা বলতে পারো। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, এটা কি ডেমো ক্লাস? হ্যাঁ সাজিদ, ডেমো ক্লাস বলতে পারো। এটা আমরা ডেমো বলতে এটা আমাদের ফ্রি প্রমোশনাল ডেমো লাইভ ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আজ কি ফার্স্ট শুরু হয়েছে কিনা? হ্যাঁ, এই ক্লাসটা আজকে প্রথম শুরু হয়েছে। 19 তারিখ রাত 8টায় আমি অপরিচিত গল্পের সেকেন্ড পার্টের উপর ক্লাস নেব। তারপর দেখো অন্নপূর্ণা, আমি যদি একটু, এটা তো এক কথায় প্রকাশ, অন্নপূর্ণাকে ভাঙলে আমরা পাই হচ্ছে অন্নে পরিপূর্ণা। দেবী দুর্গা, দেবী দুর্গার আরেকটা নাম আছে, এই নামটা যে বলতে পারবা তার জন্য আমার পক্ষ থেকে রয়েছে একটা মিস্টার ম্যাঙ্গো। দেবী দুর্গার আরেকটা নাম আছে, সেই নামটা কি বলো তো দেখি? আরেকটা না, সরি, আরো আসলে অনেকগুলোই নাম আছে। তো দেখি তোমরা সবচেয়ে প্রমিনেন্ট যেটা, মানে যেই নামটা জানা দরকার, তোমাদের নলেজ ডেপথ আছে কিনা এটা বোঝার জন্য যে নামটা জানা দরকার, সেই নামটা বলতে পারো কিনা দেখি তো। দেবী দুর্গার আরেকটা নাম কি আছে? আরো অনেকগুলো নামই আছে, সো ভালো নাম যেটা। আচ্ছা, আব্দুল জলিল বলছে বেস্ট টিচার। ওকে, থ্যাংক ইউ। নরিন, দেখছো তো উত্তরা থেকে যে নরিন আমাদের সাথে ক্লাসে জয়েন করেছিল, দেখেছো? আমাদের পুরনো শিক্ষার্থী আব্দুল জলিল বলেছে বেস্ট টিচার। দেখো, আরো দেখতে থাকো। রেকর্ডেড ভিডিও পাবা? হ্যাঁ, রেকর্ডেড ভিডিও পাবা, কিন্তু এখন লাইভে এসেই পড়েছো, লাইভটাকে দেখো। আচ্ছা, এটা কোন ব্যাচ? এটা এইচএসসি 26 ব্যাচের ক্লাস। আমি বাংলার গান গাই, এটা আবার কি ধরনের কথা? আচ্ছা, অন্নপূর্ণা না, আমি একটু বলে দিই, দেবী দুর্গার আরেকটা নাম হচ্ছে পার্বতী। পার্বতী, ঠিক আছে? তো দেবী পার্বতী অসুরকে দমন করেছিল দেখে তাকে বলা হয় দুর্গা। দমন করেছিল দেখে তাকে দুর্গা বলা হয়। আমরা বিস্তারিত ব্যাখ্যা সামনে জানবো। এখন একটা ব্যাখ্যা শেষ হচ্ছে গজানন বলতে কি বোঝানো হচ্ছে। তো এই পার্বতী, দেবী পার্বতী বা দেবী দুর্গার দুইজন পুত্র, একজনের নাম হচ্ছে গণেশ, আরেকজনের নাম হচ্ছে কার্তিক। কিছু কিছু জায়গায় কার্তিকেয় বলা হচ্ছে। তো গণেশ আর কার্তিক, এখন গণেশকে তো আমরা মোটামুটি চিনি। কার্তিকের ব্যাপারে যেই স্পেশাল ফিচারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কার্তিক হচ্ছে অপরিচিতা গল্পের অনুপম, যেরকম একদম কোলে পিঠে আদরে যত্নে মানুষ, কখনো অবহেলার শিকার হয় নাই, কখনো তাকে একা একা কোনো কিছু করতে দেওয়া হয় নাই। কার্তিকের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই। এই কারণে অনুপম নিজের ব্যাপারে যখন বলছে, তখন সে বলছে যে সে নিজেকে তার সাথে তুলনা করছে, অনুপম নিজেকে কার্তিকের সাথে তুলনা করছে, ঠিক আছে? এই যে দেখো, দুর্গার কোলে থাকা, এই যে দুর্গার কোলে থাকা, এই যে আদর আপ্যায়নের মানুষ, এই জন্য বলা হয়েছে। এখন এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে দেখো তো, এটা ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে। ব্যঙ্গার্থে মানে ব্যঙ্গ করে, সার্কাজম, ঠিক আছে? আমি একটু ইংলিশটাও লিখে দিই, এই ইংরেজি শব্দটা হচ্ছে সার্কাজম, ঠিক আছে? সার্কাজম করে এটা ব্যবহার করা হয়েছে। ফল্গু, ফল্গু নদীটা কোথায় অবস্থিত? এটা ভারতের গয়া অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এখন একটা প্রশ্ন সবাই করে, ভাইয়া অন্তঃসলীলা মানে কি? অন্তঃসলীলা মানে কি এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। অন্তঃসলীলা মানে কি? সেটা হচ্ছে, অন্তঃসলীলা মানে কি, হ্যাঁ পার্বতী, রাইট। সৃষ্টি রানী সরকার কিন্তু পেরেছে পার্বতী। সৃষ্টি রানী সরকারের জন্য আমি একটা চকলেট বরাদ্দ করলাম, মিস্টার ম্যাঙ্গো। অন্তঃসলীলা, অন্ত মানে কি? ভিতর দিয়ে যায় এরকম। সলীলা মানে হচ্ছে পানি, সলিল মানে হচ্ছে পানি। অন্তঃসলীলা বলতে বোঝে আমরা সাধারণত যেই নদীগুলো দেখি, আমার গ্রামের বাড়ি ফেনী, তো আমার গ্রামে যেই নদীটা বয়ে যায় সেই নদীটার নাম হচ্ছে মুহুরী নদী। তো মুহুরী নদী কিন্তু অন্তঃসলীলা নদী না, কারণ মুহুরী নদীর যে মাটির তলদেশ রয়েছে, মাটির তলদেশের উপর দিয়ে পানি প্রবাহিত হয়, এই জন্য এটাকে চাইলেও, এটাকে আসলে সাধারণত সকল নদী হচ্ছে বহিঃসলীলা। বহিঃসলীলা মানে কি? মানে বাইরে দিয়ে পানি প্রবাহিত হয়, মানে পানিটা চোখে দেখা যায়। অন্তঃসলীলা কি? এই মুহুরী নদী যেটা মনে করো মাটির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এইটা যদি মাটির নিচে দিয়ে প্রবাহিত হতো, ফর এক্সাম্পল তোমাদেরকে একটা অন্যখান থেকে একটা এক্সাম্পল দেই। আমরা সবাই মনে হয় জমজম কূপের কথা জানি, তাই না? জমজম কূপের ক্ষেত্রে ঘটনাটা কি হয়, জমজম কূপ দেখা যায় যতটুকু, কিন্তু জমজম কূপ নিচে দিয়ে কিন্তু আরো অনেক দূর পর্যন্ত প্রসারিত। তার মানে তুমি চাইলে জমজম কূপকে একটা অন্তঃসলীলা কূপ বলতে পারো। কেন? কারণ হচ্ছে এটা যতটুকু দৃশ্যমান, যতটুকু বাইরে থেকে দেখা যাচ্ছে শুধু ততটুকুই না, এটা কিন্তু মাটির নিচে দিয়েও প্রবাহিত হচ্ছে। অনেকে বলে যে একদম ভূমধ্যসাগর পর্যন্ত এই জমজম কূপের সংযোগ রয়েছে। তাই তো এই কারণে এটাকে আমরা চাইলে অন্তঃসলীলা বলতে পারি। ফল্গু এরকম একটা নদী যেটা ভারতের গয়ায় অবস্থিত। এটার ঘটনাটা কি? এটা হচ্ছে অন্তঃসলীলা বা মাটির নিচে দিয়ে প্রবাহিত, অর্থাৎ উপর দিয়ে দেখা যাচ্ছে একদম পুরোপুরি মাটি, উপর দিয়ে কোনো পানি নেই, কিন্তু প্রবাহিত হচ্ছে এটা মাটির নিচে দিয়ে। বুঝতে পেরেছি?
আমরা কি বুঝতে পেরেছি এটা? ওকে, তারপরে দেখি অনুপম তার মামার চরিত্র বৈশিষ্ট্য প্রসঙ্গে এই কথাটা বলেছে। এটা আমরা যখন গল্পটা পড়বো তখন আসলে এই ব্যাখ্যাটা এমনি বুঝবো। গন্ডুস বলতে বোঝানো হয় এক মুখ বা এক কোষ, আর অন্তপুর, অন্তপুর বলতে অন্দরমহল বা ভেতর বাড়ি বোঝায়। সাধারণত এটা মা এবং স্ত্রীর সান্নিধ্য বোঝাতেও ব্যবহার করা হয়। অন্দরমহল বলতে বোঝানো হয় মা অথবা স্ত্রী, স্ত্রীর সান্নিধ্য, সান্নিধ্য, ঠিক আছে? এইভাবেও এটা ব্যবহার করা হয়। অন্তপুর শব্দটার অর্থ আমরা একটু জেনে রাখি, পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখি স্বয়ংবরা। স্বয়ংবরা বলতে কি বোঝানো হয়? স্বয়ংবরা বলতে বোঝানো হয় যে মেয়ে নিজেই তার স্বামী নির্বাচন করে। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা আমরা অনেক দেখি যে এখন নারীরাই নিজেদের স্বামী নিজেরা পছন্দ করে। কিন্তু একটা সময়, এটা যখনকার সময়ের গল্প, তখন আসলে কোনো মেয়ে স্বয়ংবরা হবে বা কোনো মেয়ে নিজেই তার স্বামীকে পছন্দ করবে, এই ব্যাপারটা খুবই রেয়ার ছিল। এখন যে ব্যাপারটা অনেক কমন, ব্যাপারটা আসলে তখন এরকম ছিল না, ব্যাপারটা অনেক রেয়ার ছিল। তখন সাধারণত পরিবারগুলোই সিদ্ধান্ত গ্রহণ করতো যে কার সাথে কার বিয়ে হবে। তখন আসলে একজনের সাথে আরেকজনের বিয়ে হতো না, তখন আসলে এক পরিবারের সাথে আরেক পরিবারের বিয়ে হতো, ঠিক আছে, পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে। অলরাইট, গুড়গুড়ি। গুড়গুড়ি বলতে বোঝানো হয় হচ্ছে দীর্ঘ নলযুক্ত হুকা। এই যে আমরা কি আগের পুরানো দিনের সিনেমাগুলোতে দেখেছি রাজা বাচ্চারা শুয়ে থাকতেন, তারপর একটা এরকম নল দিয়ে একটা শুরুট শুরুট করে এক ধরনের হুকা তারা টানতেন, ওইটাই হচ্ছে গুড়গুড়ি। বাধা হুকা। আচ্ছা, তো এখন সবকিছুর তো ওই যে বলে না, এভরি কি যেন বলে, এভরি মাস্টারপিস হ্যাজ আ কপি, হ্যাজ আ চিপার পিস, ঠিক আছে? এই কথাটাও শুনেছো না? তার মানে হচ্ছে একই প্রোডাক্টের প্রিমিয়াম সার্ভিসও থাকতে পারে, আবার হচ্ছে নর্মাল সার্ভিসও থাকতে পারে। হ্যাঁ, মানে মনে করো ফর এক্সাম্পল টয়োটা, টয়োটা যেমন অনেক লাক্সারিয়াস গাড়িও বানায়, টয়োটা কিন্তু আবার অনেক সাধারণ মানের গাড়িও বানায়, ঠিক আছে? তো এখন এই গুড়গুড়িটা হচ্ছে তোমার প্রিমিয়াম সার্ভিস। গুড়গুড়িটা কি? এই গুড়গুড়ি হচ্ছে প্রিমিয়াম সার্ভিস, প্রিমিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস। আর বাধা হুকা কোনটা? বাধা হুকার কাজটা একই, মূলত মানে মূলত একই, ধূমপান করা। বাধা হুকাটা হচ্ছে জেনারেল সার্ভিস, জেনারেল, জেনারেল সার্ভিস। তো এইটা সাধারণত গুড়গুড়ি কাদেরকে দেওয়া হতো? গুড়গুড়ি সাধারণত যাদেরকে বেশি আদর আপ্যায়ন করা হয়, জমিদাররা এটা সেবন করতো, ঠিক আছে? আবার মনে করো তোমার বাড়িতে আসলো কেউ, তো তুমি দেখলা আচ্ছা যে বেচারা এসেছে তার সাথে আমার সম্পর্কটা কেমন, সে কি আমার সম্বন্ধী হয় নাকি সে আমার চাচাতো ভাইয়ের, ননদের ভাবি হয়, মানে মনে করো অনেক দূর সম্পর্কে, তাহলে তাকে তার জন্য বাধা হুকা বরাদ্দ। আর যদি একদম ক্লোজ সম্পর্কে কেউ হয়, বা কেউ যদি একটু উচ্চবর্গীয় হয়, বা কেউ যদি একটু বড়লোক কিসিমের হয়, তার জন্য রয়েছে গুড়গুড়ি। কারোর জন্য প্রিমিয়াম, কারোর জন্য জেনারেল সার্ভিস। তাই তো, বুঝতে পেরেছি? ওকে, হ্যাঁ হ্যাঁ, কাশফি কিন্তু ভেরি গুড। কাশফি বলছে একটা সুপ্রা একটা এলিয়েন। এলিয়েনও কিন্তু আসলে আমাদের দেশে এলিয়েনের কিন্তু নতুন এলিয়েনের দাম আছে, বাট সুপ্রা ইজ ভেরি গুড। সুপ্রা হচ্ছে প্রিমিয়াম, আর হচ্ছে বাধা হুকা জেনারেল। যেটা জেনারেল হুকা তোমরা বলতে পারো, মনে করো কোনটা বলা যায়, মনে করো স্টারলেট, ঠিক আছে? অলরাইট, তারপর দেখি উমেদারি। উমেদারি বলতে লবিং করা। লবিং কি বুঝো? লবিং, লবিং করা। উমেদারি বলতে বোঝানো হচ্ছে লবিং করা, মানে সেটিং দেওয়া আর কি, এটাকে বলা হচ্ছে উমেদারি। আচ্ছা, অবকাশের মরুভূমি, এটা আসলে বোঝানোর সময় যখন আমরা গল্পটা পড়বো তখন তোমরা আসলে আরো ভালো বুঝবা। অবকাশের মরুভূমি বলতে বোঝানো হচ্ছে সামনে এত অঢেল সময় যে করার কিছুই নাই। তার মানে হচ্ছে মরুভূমিতে যেরকম মানুষ আসলে করার কিছুই থাকে না, বিনোদনের কিছু করার নাই, খাওয়ার কিছু করার নাই, পানীয় পানের কিছু নাই, আবার অনেক দূর পর্যন্ত যাওয়ারও কিছু নাই, ওই রকম সিচুয়েশনকে বোঝানোর জন্য অবকাশের মরুভূমি এই উপমাটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এইখানে একটু দেখি, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট। লক্ষ্মীর মঙ্গল ঘট বলতে বোঝানো হয় আহ দেবী, লক্ষ্মী দেবীর কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ যাকে ধন সম্পদ বিত্ত সম্পদের প্রতীক হিসেবে মানা হয়। তো তার ক্ষেত্রে কথা বলা হচ্ছে যে লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী। কাকে বলা হচ্ছে? লক্ষ্মী হচ্ছে ধন ও ঐশ্বর্যের দেবী, মঙ্গল ঘট তার প্রতীক, ঠিক আছে? মঙ্গল ঘট বলতে তার প্রতীক বোঝানো হচ্ছে। কল্যাণীদের বংশে একসময় লক্ষ্মীর কৃপা ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল। তার মানে কল্যাণীরা, অর্থাৎ অনুপমের হতে হতে না হওয়া বউ কল্যাণী, তারা একসময় অনেক বড় লোক ছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে তাদের এই যে অর্থ সম্পত্তি বিত্ত এটা
আগের মতো আর নাই, তারা এখন মোটামুটি সাধারণ জীবনযাপন করে। আমরা গল্পটা যখন পড়বো আরো বিস্তারিত বিস্তারিত জানবো, ঠিক আছে? ওকে, তারপরে দেখি নাফিয়া বলছে এখানে এইচএসসি 25 ব্যাচে কেউ আছে কিনা, এটা 26-এর জন্য। পশ্চিমে আন্দামান দ্বীপ, আন্দামান দ্বীপ একটা ভারতের পশ্চিম অঞ্চলকেই পুরোপুরি বোঝানো হয়েছে, বাট আন্দামান নিজেও একটা দ্বীপ, ঠিক আছে? আন্দামান নিজেও একটা দ্বীপ। দ্বীপটা আগে একটা সময় এরকম ছিল, যারা অপরাধী ছিল তাদেরকে ওখানে নির্বাসিত করা হতো। আবার অনেকে হচ্ছে নিজেদের, মনে করো নিজের যেখানে বাসস্থান, নিজে যেখানে মাতৃস্থান মাতৃভূমি, সেখানে কেউ হয়তোবা কোন একটা অপরাধ করেছে বা কোন একটা ঝামেলায় পড়েছে, হয়তোবা কারো কাছে অনেক টাকা ধার করেছে, পরবর্তীতে সেটা শোধ করতে পারছে না, হয়তোবা কোন একটা খুনের মামলায় জড়িয়ে পড়েছে, এরকম যারা, তারাও কিন্তু আন্দামানে পালিয়ে যেত। তার মানে আন্দামানে একটা সময় দেখা যেত যে যারা অপরাধী তাদেরকে নির্বাসিত করা হতো, একটা সময় দেখা যেত যারা পালিয়ে যেতে চায় যে কোনো কারণে হোক তারা আন্দামানে গিয়ে উঠতো। সেই রকম একটা সভ্যতা বিবর্জিত অঞ্চলের নাম হিসেবে এই ভারতের পশ্চিমাঞ্চলকে তুলে ধরার চেষ্টা করেছে কে? অনুপমের মামা। আসছে কোন নগর, কোন নগরও একটা বিশেষ জায়গা, আলাদা করে বোঝানোর এটা কিছু নাই, আমরা এটা রিডিং পড়লে আশা করি বুঝতে পারবো। মনুসংহিতা, মনুসংহিতা কি? সংহিতা যে একটা শাস্ত্র রয়েছে সেটা যিনি প্রণয়ন করেছে মনু, তার কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। এই রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে একটা মামাও বিধান করেছে এরকম একটা, সেটা আমরা জানবো, তবে সেটার জন্য আমাদেরকে গল্পটা পড়তে হবে। হ্যাঁ, আদিত্য দেব কুন্ডু কিন্তু বলছে আন্দামান দ্বীপটা অনেক সুন্দর। এক্স্যাক্টলি, আন্দামান কিন্তু দেখতে অনেক সুন্দর, এবং এখন মানুষজন হানিমুনে পর্যন্ত আন্দামানে যায়। আমার এক জুনিয়র কিছুদিন আগে আন্দামানে গিয়েছিল বিয়ের পর হানিমুনে। সো আন্দামান কিন্তু এখন একটা পর্যটন স্পট হয়ে উঠেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই জায়গাটা আমাদের একটু আলাদা করে মনোযোগ দিতে হবে, এখানে একটু মনোযোগ দাও। প্রজাপতি কি আর পঞ্চস্বর কি? প্রজাপতি, প্রজাপতি বলতে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছে কে? হিন্দু ধর্মাবলম্বনে বা হিন্দু ধর্ম মতে, হিন্দু পুরাণ অনুসারে এই মহাবিশ্বের স্রষ্টা হচ্ছে ব্রহ্মা। তো তাকে আবার তিনি শুধুমাত্র যে এই বিশ্ব সৃষ্টি করেছেন হিন্দু শাস্ত্র মতে তাই না, তিনি আবার বিয়ের দেব ও বটে, ঠিক আছে? তিনি কিসের দেবতা? ব্রহ্মা হচ্ছে বিয়ের দেবতা। তো এই যে বিয়ের দেবতা, তার যে প্রতীক, সেটা হচ্ছে তার যে প্রতীক, এই প্রতীক হচ্ছে প্রজাপতি, তার প্রতীক হচ্ছে প্রজাপতি। আর পঞ্চস্বর কি? পঞ্চস্বর হচ্ছে আরেকজন দেবতা যার নাম হচ্ছে মদন দেব, ঠিক আছে? আরেকজন দেবতা যার নাম হচ্ছে মদন দেব। এই মদন দেবের 5 ধরনের বাণ রয়েছে, মানে 5টা অভিশাপ রয়েছে, 5টা উইপন রয়েছে, 5টা টুল রয়েছে, ঠিক আছে? দুষ্টকে দমন করার জন্য 5টা টুল রয়েছে। এই 5টা যে দেব, এই যে 5টা বাণ রয়েছে, এই 5টা বাণ রয়েছে দেখে তাকে বলা হচ্ছে পঞ্চস্বর। তো পঞ্চস্বর কিসের দেবতা? যে বলতে পারবে তার জন্য চকলেট। পঞ্চস্বর কিসের দেবতা? আমরা শিখলাম ব্রহ্মা হচ্ছে বিয়ের দেবতা। আমাকে এখন তোমরা বলো পঞ্চস্বর বা এই যে দেবতা মদন দেব, তিনি কিসের দেবতা বলো? আজকে কুইজ দেওয়ার আসলে প্রয়োজনীয়তা নাই ভাইয়াপুরা, যারা যারা কুইজের কথা বলছো, কুইজের কথা বলছো, কুইজের কথা বলছো, কারণ আজকের ক্লাসটাতে আমরা গল্পটা ভালো মতো বোঝার চেষ্টা করবো। আজকের ক্লাস কিন্তু মানে কম্পিটিশনের জন্য না, আজকের ক্লাসে জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য আমরা করবো, ঠিক আছে? কুইজ তো চাইলে দিতেই পারি, এই ক্লাসের স্লাইডের লাস্টে অনেকগুলো কুইজ আছে, সেগুলো তো আমি চাইলেই ক্লাসের মধ্যে তোমাদেরকে সলভ করাতে পারি, কিন্তু তুমি গল্পটা যদি বুঝো, এরপর দিন রাত তুমি যত কুইজ সলভ করবা পারবা। কিন্তু তোমাকে যদি আজকে আমি গল্পটা না বুঝে কুইজ সলভ করাই, তুমি শুধু যে 5টা কুইজ সলভ করবো না, ওই 5টাই পারবা, তাও মুখস্থ করে। তো কোনটা ভালো হয়? আমি গল্পটা পুরোটুকু পড়াই, বাসায় প্র্যাকটিস করলে সব এমসিকিউ পরে পারবা। আচ্ছা, কেউ পারে না? ওকে, লামিয়া চকলেট পেয়েছে, সামিহা চকলেট পেয়েছে। আচ্ছা, অনেকদিন পর দেখলো আমাকে সাকিব। প্রেমের দেবতা নুসরাত বলেছে। আচ্ছা ঠিক আছে, হিন্দুদের। আরে বুদ্ধিমান, বলছে হিন্দুদের। স্যার এই ক্লাসটা আগে হয়েছে। হ্যাঁ, এই ক্লাসটা তোমাদের পেইড কোর্সের অন্তর্ভুক্ত ক্লাস না, এই ক্লাসটা হচ্ছে আমাদের ফ্রি প্রমোশনাল ডেমো ক্লাস। যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হয় নাই, তারা তো জানেই না যে আমাদের ক্লাস কেমন হয়। তাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, তাদেরকে একটা গ্লিম্পস দেওয়ার জন্য এই ফ্রি ক্লাসগুলো আমরা আয়োজন করি, ঠিক আছে? ওকে, সো যারা যারা পেরেছো তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। মদন দেব কিসের দেবতা? মদন দেব হচ্ছে প্রেমের দেবতা। ভেরি গুড। মদন দেব হচ্ছে প্রেমের দেবতা। অলরাইট, তো পারলাম। কনসার্ট বলতে নানা রকম বাদ্যযন্ত্রের ঐক্যতান, এটা আমরা পড়লে পারবো। সো এই দুইটা কিন্তু আমাদের আলাদা করে মনে রাখতে হবে। প্রজাপতি বলতে কি বোঝানো হচ্ছে, পঞ্চস্বর বলতে কি বোঝানো হচ্ছে। যারা যারা পেরেছো যে পঞ্চস্বর বলতে
প্রেমের দেবতাকে বোঝানো হচ্ছে, তাদের সবার জন্য আমার পক্ষ থেকে রয়েছে চকলেট উপহার। অলরাইট, শ্যাকরা মানে কি আমরা জানি যে যারা হচ্ছে স্বর্ণকার বা স্বর্ণ দিয়ে যারা কাজ করেন তাদেরকে শ্যাকরা বলা হয়। আচ্ছা, এই জায়গাটা দেখি, বর্বর কোলাহলের মত্ত হস্তি। বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। বাবারে বাবা, কি কঠিন একটা লাইন, কি কঠিন একটা লাইন, তাই না? আচ্ছা, ক্লাস কি শুরু হয়েছে কিনা একজন জানতে চেয়েছে। ক্লাস শুরু তো হয় নাই, শুধুমাত্র আমরা 25 মিনিট ক্লাস করেও ফেলেছি। এইবার দেখো, বর্বর কোলাহলের মত্ত হস্তি বলতে কি বোঝানো হচ্ছে? মত্ত মানে কি? মত্ত মানে হচ্ছে পাগল বা উন্মত্ত, মানে ক্রেজি, ইনসেইন, ঠিক আছে? হস্তি মানে কি? হস্তি মানে হচ্ছে হাতি। বর্বর বলতে যার মধ্যে আসলে সভ্যতা জ্ঞান নাই, যার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ হিতাহিত জ্ঞান নাই। তার মানে মনে করো একটা পাগল হাতি, সে যখন হাঁটে বা সে যখন মানুষকে একদম মানুষের বাড়িঘর দুমড়িয়ে মুচড়িয়ে ধ্বংস করে ফেলে, একটা পাগল হাতি, ঠিক আছে? তখন তার মধ্যে কি কোনো হিতাহিত জ্ঞান থাকে? কোনটা ভালো সেটা সে বোঝে না, কোনটা খারাপ সেটা সে বোঝে না। ওই রকম কথা বলা হচ্ছে বর্বর কোলাহল, ঠিক আছে? বর্বর কোলাহল। এখন কোলাহল বলতে কি বোঝানো হচ্ছে? কোলাহল বলতে বোঝানো হচ্ছে যে যখন আমরা গল্পটা পড়ার সময় দেখবো, যখন অনুপম বরযাত্রী নিয়ে, এক গাদা বরযাত্রী নিয়ে যখন কল্যাণীদের বাড়িতে গিয়ে উঠলো, তখন যেতে যেতে যে যা পারছে, যেভাবে পারছে বাজাইছে, ঠিক আছে? কেউ মনে করো তবলা বাজাইতেছে, কেউ ঢোল বাজাইতেছে, কেউ ঢাক বাজাইতেছে, ধূপ ধাপ ধিম ধাম, ঠিক আছে? যে যার মতো করে বাজাচ্ছে। তো এই যে কোলাহলটা, এটা কিন্তু সিঙ্ক হয় নাই। তার মানে মনে করো আমরা যখন কনসার্ট দেখি, আমরা যখন কোনো গান দেখি, সেখানে একটা প্রপার মিউজিক কম্পোজিশন থাকে। কতটুকু গিটার, কতটুকু বেস গিটার হবে, কতটুকু লিড গিটার হবে, ঠিক আছে? কতটুকু কাহন হবে, কতটুকু মনে করো তবলা হবে, এগুলো সবকিছু আগে থেকেই সেট করা থাকে। কিন্তু অনুপমের বিয়েতে যখন বরযাত্রীরা যাচ্ছে, যে যার মতো যা পারছে ধিপধাপ ধুমধাম পিটাইছে আর বাজাইছে। তো এই যে পুরো কোলাহলটা, পুরো যে সাউন্ডটা তৈরি হয়েছে, এটা একটা নয়েজে পরিণত হয়েছে। অর্থাৎ এটা কি হয়েছে? এটা একটা ব্যাপক নয়েজে পরিণত হয়েছে, ক্যাওজে পরিণত হয়েছে। আচ্ছা, সঙ্গীত সরস্বতীর পদ্মবন, এইটা একটু বুঝি। সঙ্গীত সরস্বতীর পদ্মবন বলতে কি বোঝানো হচ্ছে? আমরা জানি সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। তো সরস্বতীর এই যে উৎপত্তিটা হিন্দু শাস্ত্র মতে এইটা এসেছে কোত্থেকে? এটা হচ্ছে একদম স্বচ্ছ সরোবর থেকে। স্বচ্ছ সরোবরে কি থাকে জানো? স্বচ্ছ বলতে হচ্ছে একদম ট্রান্সপারেন্ট, মানে পানিটার নিচে তাকালেই দেখা যায় যে পানির নিচে কি আছে। এটাকে বলা হচ্ছে স্বচ্ছ 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 সরোবর, পরিষ্কার টলটলে পানি। এইরকম পানিতে কি দেখা যায়? পদ্মবন দেখা যায়। পদ্ম ফুল আছে না, পদ্ম ফুল ফুটে আছে মনে করো, হ্যাঁ? এইরকম পদ্ম ফুল ফুটে আছে একদম সঙ্গীত সরস্বতীর পদ্মবন। তার মানে একদম স্বচ্ছ পানির একটা লেক বা হ্রদ কিংবা সরোবর, সেটার মধ্যে পদ্ম ফুল ফুটে আছে, অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে দেখে এটাকে আমরা পদ্মবন বলছি। সেইখানে যদি একটা পাগল হাতি নেমে যায়, একদম অনেকগুলো পদ্ম ফুল একটা পানির মধ্যে ফুটে আছে এবং পানিগুলো স্বচ্ছ, সেটার মধ্যে যদি একটা পাগলা হাতি নেমে যায়, প্রথমত ওই পদ্ম ফুলগুলোকে তো তছনছ করে ফেলবেই। তার মধ্যে দেখো তো, স্বচ্ছ পানির মধ্যে এত বড় একটা হাতি নেমে যখন লাফালাফি করতেছে, পানিটা কি আর স্বচ্ছ থাকবে? পানিটা কিন্তু আর স্বচ্ছ থাকবে না। পানিটা তখন কি হবে? নিচের যে বালু কাদাগুলা একদম জমাট বেঁধে ছিল, সেগুলো উপরে উঠে আসবে এবং পুরো পানিটা ঘোলা হয়ে যাবে। অর্থাৎ ওভারঅল যে একটা সৌন্দর্য বিরাজমান ছিল, পুরো সৌন্দর্যটাই একদম ধূলিসাৎ হয়ে যাবে। এই কথাটাই এখানে বলা হয়েছে। বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত, মানে একদম পাড়ায় শেষ করে ফেলছে। দলিত বিদলিত মানে একদম পাড়ায় ধ্বংস করে ফেলছে করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আমরা এটা ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলি। এখানে যদি আমি ব্যাখ্যাটা পড়ি, অনুপম নিজের বিবাহ যাত্রার পরিস্থিতি বর্ণনায় সুর শূন্য বিকট। সুর শূন্য তার মানে যে যার মতো ইচ্ছা যা খুশি তাই বাজাইছে, কোনো সুর তাল লয় কোনো কিছু ঠিক নাই। তোমার হাতে একটা ঢোল আছে, বাজাও। তোমার হাতে একটা সানাই আছে, ফুদাও। এরকম একটা সিচুয়েশন হয়েছে অনুপমের বিয়ের যাত্রায়। বিকট কোলাহলকে সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত হওয়ার ঘটনার সাথে তুলনা করেছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, আমরা কি বুঝতে পারছি? আর কারো কোথাও সমস্যা? সবাই ক্লিয়ার? আরলিনা আক্তার বলছে ক্লিয়ার, সামিয়া ক্লিয়ার বলছে, ফারহানা ক্লিয়ার বলছে, আনিনজিতা বিশ্বাস ক্লিয়ার বলছে। ওকে ভাইয়া, রেকর্ডেড ক্লাস পরবর্তীতে তোমরা আমাদের কাছে এই তোমরা যেখান থেকে ডেমো ক্লাসে বুক করেছো না,
আমাদের tenms.com থেকে ওইখানে ওই পেজটাতে ঢুকলেই তুমি আগের যে ক্লাসগুলো সেগুলো রেকর্ডে পেয়ে যাবা। ওকে, তারপরে দেখি অভিষিক্ত। অভিষিক্ত বলতে ডেবিউ বুঝায়। ডেবিউ বুঝো মানে আজকে প্রথম যে ম্যাচ খেলতে নেমেছে তাকে বলা হয় ডেবুডেন্ট। তো প্রথম প্রথম নামা, ঠিক আছে, প্রথম কোনো কিছু করা সেটাকে বলা হচ্ছে অভিষেক বা অভিষিক্ত। আগে অভিষেক শব্দটা এসেছে কোত্থেকে? আহ অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন থেকে আসেনি অভিষেক শব্দটা। অভিষেক আগে কাদের করা হতো? রাজপুত্রদের অভিষেক করা হতো। অর্থাৎ একজন রাজা, সেই রাজা যখন ক্ষমতাটা তার পুত্রকে দিয়ে দেবেন, রাজপুত্রকে যখন পরবর্তী রাজা ঘোষণা করবেন, ওই যে অনুষ্ঠানটা, ওই অনুষ্ঠানটাকে বলা হতো অভিষেক গ্রহণ বা অভিষেক অনুষ্ঠান বলা হতো। বুঝছি? আচ্ছা, তারপর দেখি সওগাত বলতে উপঢৌকন বা উপঢৌকন বোঝা হয়। দেওয়া থাওয়া বলতে দেওয়া থাওয়া বলতে হচ্ছে একদম মানে পরীক্ষা করে নেওয়া আর কি বোঝায়। কোষ্টি পাথর, আচ্ছা না এইটা মনে হয় একটু সফল হয়ে গেছে, দাঁড়াও এইটা একটু সফল হয়ে গেছে। কোষ্টি পাথর হচ্ছে এইটা, এইটা হবে। এটা তোমরা বইতেও পাবা, এমন সমস্যা হবে না, ঠিক আছে। এইটা অন্য জায়গা থেকে এসেছে, এটা বাদ দিই। হ্যাঁ এইটা দেখো, মকর মুখ মোটা একখানা বালা। এইটা যখন পড়বো তখন আমি দেখাবো। অনুপমরা কল্যাণীদের কাছ থেকে যে স্বর্ণালঙ্কার গুলো পেয়েছিল সেগুলো এতটাই খাঁটি ছিল। তোমরা কি জানো স্বর্ণতে যদি অ্যাকচুয়ালি খাদ দেওয়া না হয়, মানে স্বর্ণতে যদি একদম প্রপার স্বর্ণ যদি হয়, 24 ক্যারেটই যদি স্বর্ণ হয়, তাহলে কিন্তু ওই স্বর্ণটা চাপ দিলেই বেঁকে যায়। স্বর্ণ যাতে এরকম বেঁকে না যায়, স্বর্ণ যাতে নিজের শেপে থাকে, এই জন্য কিন্তু স্বর্ণ একদম এক্সাক্ট 24 ক্যারেটে কি করা হয় না, বিক্রি করা হয় না। তার মানে এটাকে যখন স্বর্ণালঙ্কার বানানো হয়, স্বর্ণ থেকে যখন অলংকার বানানো হয়, স্বর্ণালঙ্কার বানানো হয়, তখন এমন ভাবে খাদ মিশ্রিত করা হয় যাতে করে ওই স্বর্ণালঙ্কারটা সহজেই বেঁকে না যায়। মানে মনে করো এই পেনটা, এটা যদি একদম খাঁটি স্বর্ণ হতো তাহলে এমন করলে এটা ভেঙে যেত না, এটা বেঁকে যেত। তাহলে এবার বুঝে একটা মনে করো ফর এক্সাম্পল এই ঘড়িটা, এখন এই ঘড়িটা এখন তো এমন আছে, আমি যদি এটা চাপ দেই, এটা যদি একদম পুরোপুরি খাঁটি স্বর্ণের হতো, 24 ক্যারেট গোল্ডে যদি হতো, তাহলে এটা যদি আমি চাপ দিতাম এটা বেঁকে যেত। এই স্বর্ণালঙ্কার যাতে বেঁকে না যায় এই জন্য খাদ ব্যবহার করা হয়। তো আমরা এইটার ব্যাখ্যাটা তো আসবো। উপঢৌকন মানে কি অনামিকা জানতে চাইছে। উপঢৌকন মানে হচ্ছে গিফট। সাধারণত এই গল্পে আমরা যৌতুক অর্থে বোঝাতেই উপঢৌকন এই জিনিসটা পাবো, ঠিক আছে। ওকে, আসল সোনা 24 ক্যারেট, ভেরি গুড। ইয়ারিং মানে কি? ইয়ারিং এই যে কানের দুল এইখানে পড়ে, ঠিক আছে, কানের দুল আমরা নিশ্চয়ই চিনি এটা। ওকে, দক্ষযজ্ঞ বলতে কি বোঝানো হচ্ছে? প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ। প্রজাপতি কাকে বলা হচ্ছে? আমরা তো জানি এটা, তাই না? এ যজ্ঞে পতিনিন্দা শুনে, পতিনিন্দা মানে কি? মানে পতি নিজের স্বামীর সম্পর্কে খারাপ কথা শুনে সতী দেহত্যাগ করেন। স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে শিব অনুচর সহ যজ্ঞস্থলে পৌঁছে যজ্ঞ ধ্বংস করে দেন। তার মানে যে পূজাটা হচ্ছিল সেই পূজাটা একদম ধূলিসাৎ করে দেন, ধ্বংস, ডেমোলিশ করে দেন। এবং সতীর সব, সব মানে কি? সব জানি, তালব্য দিয়ে সব লিখলে এটার মানে হচ্ছে লাশ। এই লাশ কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্যে মত্ত হন। তার মানে একদম সবকিছু ধ্বংসকারী নৃত্যে তিনি মত্ত হন। এখানে প্রলয়কাণ্ড বা হট্টগোল বোঝাচ্ছে। দক্ষযজ্ঞ বলতে কি বোঝানো হচ্ছে? মানে একটা বিশাল গ্যাঞ্জাম। দক্ষযজ্ঞ বলতে একদম যদি সিম্পলি তোমাদেরকে সোজা বাংলায় বলি, তার মানে হচ্ছে বিশাল গ্যাঞ্জাম, ঠিক আছে, বিশাল গ্যাঞ্জাম এখানে বোঝাচ্ছে। ব্রহ্মা, হ্যাঁ ভেরি না, স্টোরি পড়ানো এখনো শুরুই করিনি। চলো এইবার আমরা মোটামুটি ব্যাখ্যা সবগুলো দেখে ফেলেছি। আমরা এইবার আস্তে আস্তে করে গল্পটা স্টার্ট করে দেই। গল্পটা স্টার্ট করার আগে তোমাদেরকে কি বলেছিলাম দেখি, এইবার তোমাদেরকে একটা রিয়েলিটি চেক দেই, ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে রিয়েলিটি চেক। আমি তো তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছিলাম যেই লেখাগুলা নীলকালিতে লেখা, যে লেখাগুলা নীলকালিতে লেখা সেগুলা ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, রাইট? এই যে লাইনটা, অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। এই লাইনটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছে বিগত একটা বছরে। এই লাইনটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসেছে, এই জন্য এটাকে ব্লু মার্ক করা। এখন দেখি তোমরা আমাকে বলো তো, এই লাইনটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটায় কোন ইনফরমেশনটা জানতে চেয়েছে? দেখো এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, তোমরা কমেন্টে বলো, আমি দেখাই কি কি ইনফরমেশন আছে। কোন গল্পটা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী? আচ্ছা, সো অপরিচিতা গল্পটা একটা ইনফরমেশন। প্রথম প্রকাশিত হয় কোথায়? প্রমথ চৌধুরী সম্পাদনা করা
মাসিক, ঠিক আছে, সবুজপত্র পত্রিকার কত নম্বর সংখ্যায়, মানে কত সালে, 1321 সালে, ইংরেজি করলে হয় 1914, এবং কোন সংখ্যায়, কার্তিক সংখ্যায়। তার মানে ইনফরমেশন রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ইনফরমেশন আছে এই একটা লাইনে। এই 9টা ইনফরমেশন থেকে কোন প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে বলো দেখি, পারো কিনা? ইয়েলো ইজ অ্যান্সার অফ খ। না, ইয়েলো তো আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি। ইয়েলো যখন এই লেখাটাই যখন হলুদ হবে তখন ওইটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য, ওইটাও দেখাবো, ঠিক আছে। মত্তহন মানে কি? মত্তহন মানে হচ্ছে পাগল, মত্ত মানে হচ্ছে উন্মত্ত বোঝায়, তার মানে একদম পাগল, ইনসেন, ক্রেজি, ঠিক আছে, এক্সাইটেড। সামিয়া বলছে সবুজ পত্রের কোন সংখ্যায়? সবুজ পত্রের কোন সংখ্যায়? আচ্ছা, কোন সংখ্যায়? কোন সংখ্যায়? 1321 সংখ্যায়। কোন পত্রিকায়? নিউজ পেপার, সবুজ পত্র, কোন পত্রিকায়? কিসের ক্লাস হচ্ছে এটা? এইচএসসি 26-এর একটা প্রমোশনাল ফ্রি ক্লাস, ফ্রি ফর এভরিওয়ান, যে কেউ করতে পারো। আমরা আজকে অপরিচিত গল্পের প্রথম পার্টটা পড়ছি, অপরিচিত গল্পের পরিচিতি আজকে পড়ছি। পরের ক্লাসে 19 তারিখ রাত 8টার ক্লাসে আমরা অপরিচিত গল্পের পরিসমাপ্তি পড়বো, ঠিক আছে। অলরাইট, আমি এবার তোমাদেরকে প্রশ্নটা বলে দিই। ঢাকা ইউনিভার্সিটিতে এই লাইনটা থেকে কি প্রশ্ন এসেছে? ঢাকা ইউনিভার্সিটিতে এই লাইনটা থেকে প্রশ্ন এসেছে, অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার কোন সংখ্যায়? ক্যান ইউ বিলিভ দ্যাট? এইটা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন এসেছে, কোন সংখ্যায়? তার মানে এইটা পারতে হবে কার্তিক সংখ্যায়। এইবার আমাকে বলো যে আমরা যারা এখন থেকেই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব না, তারা কি আসলে অ্যাডমিশন টেস্টের জন্য সময় পাওয়া যায় সর্বসাকুল্যে 3 থেকে 4 মাস, তারা কি আসলে ঢাকা ইউনিভার্সিটির একটা ভালো ডিপার্টমেন্ট পাবো? আমাকে একটু নিজেরা মাথা ঠান্ডা করে বলো তো। এই যে আমরা যখন ক্লাসগুলো নিচ্ছি, আমরা কিন্তু শুধুমাত্র তোমাদেরকে এইচএসসির জন্য প্রিপেয়ার করছি না, আমরা এই কোর্সে ক্লাস নেই এমন ভাবে যাতে তোমার এইচএসসি পড়াটাও কমপ্লিট হয়, যাতে তুমি অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকো। এই যে তোমাকে আজকে আমি অপরিচিত গল্প পড়াতে গিয়ে শুরুতেই বলে দিলাম যে অপরিচিত গল্পের অন্য কোনো জায়গা থেকে না, ঢাকা ইউনিভার্সিটিতে একবার প্রশ্ন আসছে যেটা কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে প্রথমবার। এইটা তোমাকে আগে থেকে না বলে দিলে কখনো, আমি নিজেও এটা এটা যখন আমি নিজেও প্রথমবার পড়েছিলাম, আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি 2015 সালে, তোমাদের চেয়ে প্রায় 10, হ্যাঁ তোমাদের চেয়ে 10 বছরের বেশি হয়ে গেছে। তখন আমি এই অ্যাটলিস্ট এইটাতে এত ফোকাস করে পড়ি নাই। পরে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করতে গিয়ে, বা সত্যি কথা বলতে অ্যাডমিশন টেস্টের অ্যাডমিশন কোর্সে ক্লাস নিতে গিয়ে দেখলাম, আই হাই, এইখান থেকে যদি প্রশ্ন আসে, এইটা তো আমি বাচ্চা কাচ্চাদেরকে এই 3-4 মাসে শিখায় কখনো আয়ত্তে আনতে পারবো না। কারণ প্রশ্ন তো শুধু এটাই কঠিন আসছে এমন না, আরো তো প্রশ্ন আসবে কঠিন। ওগুলো পারতে হলে কি করতে হবে? ওগুলা পারতে হলে তোমাদেরকে এইচএসসি সময় থেকে অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকতে হবে। আমি বলছি না তোমাকে এইচএসসি সময় অ্যাডমিশন সব কিছু কমপ্লিট করে বসে থাকতে হবে, এমনটা আমি বলছি না। কিন্তু এইচএসসি সময় থেকেই তোমার যদি আইডিয়া না থাকে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কেমন হয়, তোমার যদি এই রিয়েলিটি চেকটা না হয়, তাহলে পরে কিন্তু বিপদ হয়ে যাবে, ঠিক আছে। ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস শুরু হয়েছে 8টায়। এইটা এইচএসসি 26 ব্যাচের জন্য মূলত, এই আজকের ক্লাসটা এইচএসসি 26। কার্তিক সংখ্যা কি একজন জানতে চেয়েছে, সঞ্জিতা জানতে চেয়েছে। কার্তিক সংখ্যা বলতে বাংলা যে মাসগুলো রয়েছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, ঠিক আছে, এই যে মাসগুলো রয়েছে, এটা তো একটা মাসিক পত্রিকা ছিল, তাই না? মাসিক, তার মানে হচ্ছে এটা মান্থলি একবার বের হতো, প্রতি মাসে একবার বের হতো। তো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এরকম একটা মাস হচ্ছে কার্তিক। কার্তিক মাসের যে সংখ্যা, সেখানে প্রথম অপরিচিত গল্পটা প্রকাশিত হয়েছে। বুঝছো? ক্লিয়ার কিনা? কার্তিক সংখ্যা। প্রতাপ, সামিয়া বুঝতে পেরেছো কার্তিক কি? রায়হান বলেছে অনুপম কি আজীবন কি থেকেছে, অবিবাহিত থেকেছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আজীবন থেকেছে কিনা জানি না। এই গল্প যত দূর পর্যন্ত গিয়েছে, অর্থাৎ অনুপমের বয়স 27 পর্যন্ত এই গল্পটা লেখা হয়েছে, ততদিন পর্যন্ত অনুপম অবিবাহিতই ছিল। ভাইয়া আপনার নাম কি? আমার নাম ফারহান সাকিব। কারা কারা আজকে আমার ক্লাস প্রথমবারের মতো করছো, এবং যারা যারা আজকে আমার ক্লাস প্রথমবারের মতো করছো, যেমন উত্তরা থেকে নরিন, তারা একটু কমেন্টে লিখে জানাও যে ক্লাস কেমন লাগছে, এবং তোমরা তোমাদের কলেজের বাকি বন্ধুদেরকে আমাদের ক্লাসের কথা বলবা কিনা, কেমন লাগলো আমাদের ক্লাস। আচ্ছা, সিন বলেছে ভাই আপনার নাম কি? আমার নাম ফারহান সাকিব। ক্লিয়ার? ক্লাস ভালো লাগছে? অলরাইট। তারপরে দেখো, আমি মার্ক করে দিব, এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সংক্ষিপ্তকে। সো এইগুলো আমরা একটু পড়বো আমাদের এইচএসসির জন্য। গল্প সংক্ষিপ্তকে প্রথম এটা সংকলিত হয়,
এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড। শুধু গল্পগুচ্ছ পড়লেই হবে না, গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডটাও আমাদের অ্যাডমিশনের জন্য পড়তে হবে। তার মানে আমি এইচএসসির জন্য একটু দেখো, আমি এইচএসসির জন্য আমার গল্পগুচ্ছ পর্যন্ত পারলেই হবে, কিন্তু আমার অ্যাডমিশনে যদি প্রশ্ন কঠিন করতে চায় তাহলে আবার দিবে গল্পগুচ্ছ কোন খণ্ডে, তখন পারতে হবে অ্যাডমিশন খণ্ডে। ঠিক আছে, অ্যাডমিশন খণ্ডে না, তৃতীয় খণ্ডে। আমি প্রথম করেছি সাদিয়া। ওকে ভাইয়া, ভালো লেগেছে। মরিয়ম ধারা নুহা বলেছে আজকেই প্রথম, ভালো লেগেছে ভাইয়া। সাজ্জাদ বলেছে অনেক ভালো। রুহুল বলেছে আমি ভাইয়া। দীপন সূর্যচন্দ্র বলছে আমি ভাইয়া, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো। শাহেদ যে কথাটা বলেছো, আমরা সামনে মামাকে নিয়ে এই কথায় আসছি। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়লে, বিশেষণ মানে কি, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা নিয়ে আসলে আলাদা ক্লাস হবে, অ্যাডজেক্টিভ কাকে বলে, আজকে আলোচনা করে লাভ নাই। আর যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে, তার নাম কি, তার নাম হচ্ছে কল্যাণী। তার মানে আমাদের একটা ক্যারেক্টারের নাম হচ্ছে অনুপম, আর একটা ক্যারেক্টারের নাম হচ্ছে কল্যাণী, আমাদের মূল দুইটা চরিত্র। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হচ্ছে এমন নারীদের গল্প ইতঃপূর্বে, তার মানে এর আগে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পেই প্রথম, দেখো এই গল্পটা কেন বাকি গল্পগুলোর চেয়ে সিগনিফিকেন্ট, কারণ এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা শোনালেন তিনি। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন, এই যে আরেকটা মেইন ক্যারেক্টার আমাদের এটাও লাগবে, শম্ভুনাথ সেন হচ্ছে কল্যাণীর বাবা, এবং অনুপমের হতে হতে না হওয়া শ্বশুরের নাম হচ্ছে শম্ভুনাথ সেন, যিনি পেশায় একজন ডাক্তার ছিলেন। এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা, এই ব্যাখ্যাটা তোমরা আমার কাছে জানতে চাইবে, আমি 100% শিওর, এই জন্য আগে থেকে লিখে নিয়েছি। স্বতন্ত্র ভিক্ষা মানে কি? স্বতন্ত্র মানে হচ্ছে নিজস্ব, আর ভিক্ষা মানে হচ্ছে পর্যবেক্ষণ, তার মানে নিজস্ব ওপিনিয়ন, নিজের মতামত এরকম আছে। দেখো স্বতন্ত্র ভিক্ষা বলতে কি বোঝানো হয়, স্বতন্ত্র যোগ ভিক্ষা, স্বতন্ত্র শব্দের অর্থ হচ্ছে নিজস্ব, আর ভিক্ষা বলতে নিজের নিরীক্ষা পর্যবেক্ষণ, অর্থাৎ স্বতন্ত্র ভিক্ষা বলতে নিজস্ব পর্যবেক্ষণ আছে এরকম, তার মানে নিজের একটা ওপিনিয়ন আছে। মানে একটা মেয়েকে তখনকার সময় দেখা যেত, 1900 সালের দিকে, তখন দেখা যেত যে একটা নারীকে যে কথা তার পরিবার বা সমাজ বলছে সে সেটাই মেনে নিত, নির্দ্বিধায় নির্বিবাদে সে সেটাই মেনে নিত। ঠিক আছে, আচ্ছা আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন? আমি পড়ালেখা শেষ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট থেকে আমার পড়ালেখা। ঠিক আছে, অনেক ভালো লেগেছে, শাহেদ আহমেদ বলেছে। ওকে ভাইয়া, পেইড ব্যাচে আর করবো কিনা এই ক্লাস? হ্যাঁ, পেইড ব্যাচে তো করাবো এই ক্লাসটা, পেইড ব্যাচে করবা না কেন? কমেন্ট দেখা যাচ্ছে শাহেদ আহমেদ, দেখা যাচ্ছে বাবা। দেখো স্বতন্ত্র ভিক্ষা বুঝছো, স্বতন্ত্র ব্যাখ্যা তো এখানে মার্ক করেই দিলাম, লিখে দিলাম। স্বতন্ত্র ভিক্ষা মানে কি, যার নিজস্ব একটা ওপিনিয়ন আছে, নিজস্ব একটা পর্যবেক্ষণ রয়েছে। অর্থাৎ 1900 সালের দিকে দেখা যেত যে একজন নারীকে তার পরিবার বা সমাজ যেটা বলতো সে সেটাই মেনে নিত, কিন্তু যার স্বতন্ত্র ভিক্ষা আছে, স্বতন্ত্র ভিক্ষা বলতে বোঝানো হয় এমন একজনকে, সেটা পুরুষ বা নারী যেই হোক, এমন একজনকে বোঝায় যে আসলে এরকম মানে কোনো কথা শুনেই যে মেনে নেবে এরকম না, সে হচ্ছে কি করে, সে হচ্ছে সবকিছু নিজের একটা পর্যবেক্ষণ শক্তি দিয়ে যে জাজ করে। স্বাধীন পর্যবেক্ষণ বললেও হবে, আব্দুল জলিল, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ, তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। অপরিচিতা উত্তম পুরুষের জবানিত। উত্তম পুরুষ বলতে কি বোঝানো হয়, একটু যদি বুঝি, উত্তম পুরুষ বলতে বোঝানো হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কোনটা আমরা জানি, ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, স্বয়ং। ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন কোনটা, তুমি, তোমরা, তুই। আর থার্ড পার্সন কোনটা, সে, তারা, তিনি, এবং যে কোনো নাম, কল্যাণী হতে পারে, অনুপম হতে পারে, যে কোনো নামকে আমরা বলি হচ্ছে থার্ড পার্সন। ঋদ্ধ মানে কি ভাইয়া? শম্ভুনাথ কি? শম্ভুনাথ একজনের নাম ভাইয়া, জুবাইদা আক্তার। শম্ভুনাথ হচ্ছে কল্যাণীর বাবার নাম, যিনি পেশায় ডাক্তার ছিলেন। ঠিক আছে, কল্যাণীকে ভাইয়া, কল্যাণী হচ্ছে অনুপমের হতে হতে না হওয়া বউ, তার নাম হচ্ছে কল্যাণী। পড়াবো বাবা। দেখো গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ে সেই বাঙালি যুবক, অর্থাৎ 1920 সালের নাগাদ, 20 সালের দিকের কথা বলা হচ্ছে, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করে। উচ্চতর উপাধিটা কি জানো? এমএ ডিগ্রি অর্জন করেছে, এমএ ডিগ্রি বা মাস্টার্স ইন আর্টস
এই ডিগ্রিটা অর্জন করেও ব্যক্তিত্ব রহিত, তার মানে তার নিজস্ব কোনো পার্সোনালিটি নাই, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র, তার মানে তার নিজস্ব কোনো ওপিনিয়ন নাই। তার মানে এইখানে এই গল্পটাতে তোমরা দেখবা কল্যাণীর স্বতন্ত্র ব্যাখ্যা আছে কিন্তু অনুপমের নাই। কল্যাণীর নিজস্ব একটা মতামত আছে কিন্তু অনুপমের নাই। অনুপম হচ্ছে একদম তার মামা যা বলে সে তাই বোঝে তাই করে। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র, তার মানে মায়ের কোলে থাকা শিশু এরকমটাই মনে হয়। অলরাইট, চলো এইবার তাহলে আমরা গল্পটা শুরু করে দিই। এইবার আমরা গল্পটা শুরু করে দিব। আচ্ছা, আমাকে একটা জিনিস গল্পটা শুরু করার আগে কে বলতে পারবা, সেটা হচ্ছে যে আমাকে একটা জিনিস কে বলতে পারবা গল্পটা শুরু করার আগে, যে এই গল্পে আমরা অনেক বেশি কনফিউজ থাকি যে ভাইয়া কল্যাণীর বয়স কত, ভাইয়া অনুপমের বয়স কত, তাই না? আমরা কে কে অনুপমার কল্যাণীর বয়স একদম এক্স্যাক্টলি জানি? বুয়েটের ফর্ম তোলার জন্য কি এসএসসি আর এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পেতে হয় কিনা? এর উত্তর হচ্ছে যে না, এটা ডিপেন্ড করে তুমি যে বোর্ড থেকে বা তুমি যেই বছর পরীক্ষা দিচ্ছ সেই বছরের বাকি শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করছে তার উপর ডিপেন্ড করে। সেই বছরের সকল শিক্ষার্থীরা যদি গোল্ডেন এ প্লাস পায় ফর এক্সাম্পল, তাহলে তোমাকেও গোল্ডেন এ প্লাস পেতে হবে, তাহলে তুমি গোল্ডেন এ প্লাস পেলে তো তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। কিন্তু সেই বছর সবাই যদি পরীক্ষার ফলাফল খারাপ করে তাহলে কিন্তু তোমার একটা সুযোগ আছে খারাপ ফলাফল করেও বুয়েটের ফর্ম তোলার জন্য, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস কখন হবে? আজকে বাংলা প্রথম পত্রের ক্লাস, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস আমরা পরবর্তীতে জানিয়ে দেব। 26, কল্যাণী 15 বছর। আচ্ছা আমি জানি ভাইয়া, সামিয়া হিবনাত বলছে, বলে ফেলো। তাহিদ ইসলাম বলছে 27 and 23। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে পড়তে পড়তে ফিগার আউট করবো। আমরা একটু দেখে নেই। আজ আমার বয়স 27 কিসের জন্য ইম্পর্টেন্ট? এইচএসসির জন্য। আজ আমার বয়স 27 কে বলছে? অনুপম বলছে। আজ আমার বয়স 27 কে বলছে? অনুপম বলছে। আমাদের অনুপম বলছে। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে। এটা আমাদের এইচএসসি পরীক্ষার কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা আমাদের খ নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, তাই না? আমরা কিন্তু এইটা পড়েছিলাম, আলাদা করে পড়েছিলাম না খ? দেখো দুইটা জায়গা দেখাবো। প্রথমত খ, এই যে ইয়েলো, ওমা দেখাই তো যাচ্ছে না। এই ইয়েলো মানে কি? এটা হচ্ছে ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এই যে ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইবার দেখো আমরা এটা পড়েছি কোথায়? এই যে একদম শুরুই করেছে এটা দিয়ে, এই জীবনটা না ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্যাখ্যাটা তো আমরা আগেই পড়েছি। ওকে, তো পড়ার সময় একটু মার্ক করে নিবা নিজেদের বইতে। তবু ইহার একটি বিশেষ মূল্য আছে, তার মানে তবুও এটার একটা বিশেষ কি আছে? সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্স, বিশেষ মূল্য বলতে একটা বিশেষ তাৎপর্য রয়েছে। মূল্য বলতে একটা বিশেষ তাৎপর্য আছে। ইহার সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। আচ্ছা এইটা একটু ব্যাখ্যা করি। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা নিশ্চয়ই জানি, আচ্ছা আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা নিশ্চয়ই জানি যে ফুল থেকে ফল হয়, বা এই যে একটা প্রাকৃতিক প্রসেস, এই যে একটা প্রাকৃতিক প্রক্রিয়া, এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার হচ্ছে পরাগায়ন, তাই না? এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার হচ্ছে পরাগায়ন। পরাগায়ন অনেক সময় দেখা যায় যে স্বপরাগায়ন হয়, আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরপরাগায়ন। কি পরাগায়ন হয়? পরপরাগায়ন। তার মানে একটা ফুল, সেই ফুলের উপর একটা পাখি, একটা ভ্রমর, বা অনেক সময় বাতাস, এটার কারণে ওই ফুলের যে পোলেন বা ওইটার যে কণাটা সেটা গিয়ে কি হয়? আরেকটা ফুলে নিষিক্ত হয়। তখন সেখান থেকে কি দেখা যায়? তখন সেখান থেকে ফল দেখা যায়, বা তখন সেখান থেকে একটা নতুন বিকাশ দেখা যায়। অর্থাৎ এইখানে দেখো ইহার সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর এসেছিল। ভ্রমর কিসের জন্য দায়ী? ভ্রমর হচ্ছে আমাদের পরপরাগায়নের জন্য দায়ী। দায়ী মানে খারাপ এমন না, মানে পরপরাগায়ন ভ্রমরের কারণে হয়। ভ্রমর এসে বসেছিল এবং সেই পদক্ষেপ, পদক্ষেপ মানে কি? এই যে পা ফেলা, তার মানে হচ্ছে এই যে পদক্ষেপ বলতে হচ্ছে পা ফেলা, স্মৃতিচিহ্ন বলতে পারো। এই যে পা ফেলা, পা ফেলার ইতিহাস বা হিস্ট্রি,
তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরে উঠেছে। তার মানে এখানে বোঝানো হচ্ছে আমার এই যে জীবনটা, এই জীবনটা পুরোপুরি বিকশিত হয়নি, তবে বিকশিত হওয়ার জন্য যা প্রয়োজন ছিল সেটা কিন্তু ঠিকই এসেছিল। অর্থাৎ আরেকটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, কি বোঝাচ্ছে, একটু একটু হ্যাঁ পরাগরেণু, রাইট আদিত্য, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। আমার জীবনটা বিকশিত হয় নাই, রাইট, কিন্তু আমার জীবনটা বিকশিত হওয়ার জন্য যা প্রয়োজন ছিল উপমা অর্থে সেটা হচ্ছে ভ্রমর। আর ভ্রমরকে আমরা এখানে তুলনা করতে পারি কিসের সাথে বলতো? আমরা এখানে তুলনা করতে পারি বিয়ের সাথে, অথবা একজন স্বতন্ত্র ভিক্ষা স্ত্রী কল্যাণীর সাথে। আমার জীবনে ভ্রমর এসেছিল ঠিকই, কিন্তু সেই ভ্রমরের কারণে যে বিকাশটা হওয়ার কথা ছিল, তার মানে বিয়ে হয়ে আমার যেরকম সেটেলড হয়ে যাওয়ার কথা ছিল, আমার স্বাবলম্বী হয়ে যাওয়ার কথা ছিল, আমার জীবন পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, আমার জীবন বিকশিত হওয়ার কথা ছিল, সেই বিকাশ, সেই পরিপূর্ণ সাধনটা হয় নাই। কেন হয় নাই এটা তো পুরো গল্প বলে আমরা বুঝবো। আমরা এতটুকু বুঝছি কিনা আগে এইটা বলো, আমাদের কাছে এতটুকু ক্লিয়ার কিনা এইটা একটু বলো। আর আবার একটু বলো উত্তরা থেকে নরিন সহ বাকিরা যারা প্রথমবারের মতো পড়ছো আমার ক্লাসে, তারা বলো যে ক্লাস কি ভালো লাগছে কিনা, আমরা সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছি, ক্লাস ঠিকঠাক? স্যার অনুপমের সঠিক বয়স কোনটা হবে, 23 না 27? দুইটাই পড়তে পড়তে দেখবো। কেন 2300 সঠিক, কেন 2700 সঠিক? অনুপম যখন বিয়ে করতে গিয়েছিল তখন তার বয়স ছিল 23, আর এই গল্পটা লিখেছে সে আরো প্রায় 4-4.5 বছর পরে, তখন তার বয়স 27। ঠিক আছে, অনুপমের বয়স 2300 সঠিক, অনুপমের বয়স 2700 সঠিক। তবে কখন কোনটা এইটা একটু ঠিক মতো বুঝতে হবে আমাদের, ঠিক আছে, কখন কোনটা এটা ঠিক মতো বুঝতে হবে। ক্লিয়ার? ওকে প্রিয়ন্তী, আমরা যারা যারা অ্যাড্রেস আমাদেরকে আমাদের অ্যাপের মাধ্যমে দিয়েছো তাদের ঠিকানা তো আমরা পেয়ে গেছি। আর যারা যারা ঠিকানাটা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে দাও নেই আমাদেরকে, তাদেরকে আমরা ফোন করে লেকচার শিটের জন্য অ্যাড্রেস নিয়ে তারপর হচ্ছে পাঠাবো। ঠিক আছে, অনেক ভালো লাগছে। ক্লাসটা কি রেকর্ড থাকবে? থাকবে ভাইয়া। আপনার ক্লাস অনেক ভালো লাগে, সুভা বলেছে ভালো লাগছে ভাইয়া। তো যারা যারা আমাদের কোর্সে এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা কোর্সে ভর্তি হয় নাই, তারা ভর্তি হয়ে যাও। আমরা পরবর্তীতে আরো এরকম চমৎকার চমৎকার ক্লাস কিন্তু আমাদের পেইড কোর্সেও নেই নিয়মিত। সেই ইতিহাসটুকু আকারে ছোট, মানে ঘটনাটা খুব বেশি বড় না, তাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলে ভুল করেন না, তাহারা ইহার রস বুঝবেন, বা তাহারা এটার কি বুঝবেন, তাহারা এটা মূল্য বুঝবেন। তার মানে এটা সবাই বুঝবে না, ঘটনাটা ছোট, কাহিনীটা ছোট, ছোট করে লিখবো, কিন্তু তারাই শুধুমাত্র এটা বুঝবে যারা ছোটকে সামান্য মনে করেন না, তুচ্ছ তাচ্ছিল্য করেন না। ঠিক আছে, হ্যাঁ পেইড কোর্সে ভর্তি হলে ক্লাসগুলো স্লাইড পেয়ে যাবা প্রত্যেকটা ক্লাসে। ভাইয়া ক্লাসটা জোস, শাহেদ বলেছে। অলরাইট, কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি, তার মানে সব আমি শেষ করেছি, কমপ্লিট করেছি। চুকাইয়াছি বলতে কি, কমপ্লিট করেছি, সব পরীক্ষা কমপ্লিট করছে। ঠিক আছে, বিদ্যাসাগর, ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করতেন। এটা আমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, যে পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন, ব্যঙ্গ করতেন। একটা হচ্ছে শিমুল ফুল আর একটা হচ্ছে মাকাল ফল, কারণ এই দুটি হচ্ছে অর্থহীন বা এই দুটা কাজে লাগে না। ঠিক আছে, একদম অর্থহীন বা কাজে লাগে না দেখে, বা নিজস্ব কোনো কাজ নাই দেখে পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করতেন। কেন? কারণ হচ্ছে এরা অর্থহীন হইলো, মানে এদের কোনো কাজে লাগে না কিন্তু দেখতে সুন্দর। ঠিক আছে, দেখতে সুন্দর কিন্তু কোনো কাজে লাগে না দেখে এদেরকে অনুপমকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করা হয়। এটা এইচএসসি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিয়া, বিদ্রুপ মানে কি, মানে তাচ্ছিল্য করবার সুযোগ পাইয়াছিলেন পণ্ডিত মশাই যিনি তাকে পড়াতেন। মানে আমি যেরকম তোমাদেরকে পড়াচ্ছি 1900 সাল হলে হয়তো বা তোমরা আমাকে বলতে ফারহান পণ্ডিত। ঠিক আছে, তো এরকম পণ্ডিত মশাই যখন অনুপমকে পড়াইতো, অনুপমকে সে কি করতো, টিজ করতো। কি একটা অবস্থা! আমি কি কখনো তোমাদেরকে টিজ করি বলো? কোনো পড়া না পারলে, লেখাপড়া না করে আসলে আমি কি কখনো তোমাদেরকে টিজ করি না, কিন্তু তখন এইভাবে করে টিজ করতো অনুপমকে। আচ্ছা, কোর্স কিনবা কিভাবে? কোর্স কেনার উপায় খুবই সহজ। তোমরা হচ্ছে 10 মিনিট স্কুলের 10ms.com এখানে যাবা। আচ্ছা, কোর্স কিনবা কিভাবে একজন জানতে চেয়েছো, আমি একটু দেখাই দিই, তারপরে পরের স্লাইডটাতে যাচ্ছি।
ওকে, সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখানে আমি তোমাদেরকে দেখাই, আমরা হচ্ছে ফার্স্টে আমাদের একটা গুগলে যাব, ঠিক আছে? google.com এ গিয়ে এখানে লিখবো হচ্ছে 10ms, ঠিক আছে? লিখবো হচ্ছে 10ms, এম এ হচ্ছে মিনিট আর এস হচ্ছে স্কুল। ক্লিক করলাম 10ms, অনেকগুলো 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 লিঙ্ক আসলে, একদম প্রথম যেটা এইটাতেই আমরা ক্লিক করি, ঢুকলাম এটাতে, ঠিক আছে? এটাতে যাওয়ার পরে দেখো এখানে আছে ক্লাস 6 to 12 স্কিলস, ভর্তি পরীক্ষা, অনলাইন ব্যাচ। অনলাইন ব্যাচে ক্লিক করো। সো এইচএসসি তে যাও, ঠিক আছে? তো তোমার ব্যাচ কত দেখো, এইচএসসি 26, 25, 24 সবগুলো ব্যাচে আছে। তোমার ব্যাচ যেহেতু এইচএসসি 26, এইচএসসি 26-এ যাও, ঠিক আছে? এইচএসসি 26-এ গিয়ে নিচে যাও, নিচে যাও, নিচে যাও। এইখান থেকে তুমি চাইলে আমাদের ফ্রি ডেমো ক্লাস বুক করুন। এই ডেমো ক্লাস বুক করে তোমরা আমাদের কাছে ক্লাস করতে আসতে পারো ফ্রিতে, অথবা অনলাইন ব্যাচে ভর্তি হও। এইখানে কিন্তু তুমি তোমার সবগুলো ক্লাসের, এই যে দেখো সবগুলো ক্লাসের এইখানে একটু যদি নিচে যাও সবগুলো ক্লাস পেয়ে যাবে, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি সবগুলোতে ভর্তি হতে পারবে। এখন একটা সহজ উপায় দেখাই। মনে করো তুমি 10ms.com এ ক্লিক করে তুমি ফার্স্টে এইখানে আসলা। এইখানে দেখো এখানে একটা সার্চ বার আছে, গুগলের মতো। এই সার্চ বারে তুমি 26 লিখো, যেহেতু তোমার ব্যাচ হচ্ছে 26, তুমি লিখো 26, 26। তো 26-এর যতগুলো কোর্স তোমার জন্য অ্যাভেলেবল সবগুলো দেখা যাচ্ছে। 26 অনলাইন ব্যাচ, ঠিক আছে? তো যেটাতে দেখবা 26 অনলাইন ব্যাচ, এখানে দেখো মাহবুবুল নেওয়াজ ফার্সিম আছে, যেহেতু এটা বাংলা কোর্সের কথা বলছো, বাংলা কোর্সটাতে যাও। এই যে দেখো শুধু বাংলার কথা বলছি। আর চাইলে তোমরা বান্ডেলও কিনতে পারো, বান্ডেল কিনলে বাংলা, ইংলিশ, আইসিটি একসাথে কিনতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একসাথে কিনতে পারো। সো এটা 2500 টাকা মাত্র। এইখানে কোর্সটি কিনুনে ক্লিক করে তুমি যদি হচ্ছে লেকচার শিট সহ চাও, প্রিন্টেড লেকচার শিট তোমার বাসায় ফ্রি হোম ডেলিভারি হোক, এটা সহ যদি চাও তাহলে 2500 টাকা। আর যদি তুমি চাও শুধুমাত্র লেকচার শিট লাগবে না, শুধু ক্লাস করব, তাহলে হচ্ছে এই 2000-এ সিলেক্ট করে এগিয়ে যান, এখানে ক্লিক করে সামনে গিয়ে আস্তে আস্তে করে পেমেন্ট করে ফেলবা, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আর যদি তারপরে কোনো কিছু না বুঝে থাকো, কল করবা 16910 নম্বরে, তোমাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, চলো আবার পড়ায় ফেরত আসি। ভর্তি হয়ে গেলাম খুব সহজে 10 স্কুলের কোর্সে। এখন চলো আবার পড়ায় ফেরত আসি। অলরাইট, তারপর দেখো ইহাতে তখন বড় লজ্জা পেতাম। এই যে মাস্টার মশাই আমাকে টিস করতো, আমার ভালোই লাগতো না, খুব লজ্জা পেতাম। কিন্তু বয়স হয়ে এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে। জন্মান্তর কি? আমরা মনে করো যারা ইসলাম ধর্মাবলম্বী, তাদের হিসেবে, মানে ইসলাম ধর্মাবলম্বীদের হিসেবে আমাদের জন্মের পরে মৃত্যু এবং আমাদের আমলনামার উপর ভিত্তি করে আমাদের জন্য ডিসাইড করা হবে যে আমরা কি বেহেশত পাবো নাকি দোজক পাবো। আবার অনেকের ক্ষেত্রে হয়তো বা প্রথমে কিছুদিন দোজকের মানে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একটা সময় তার শাস্তি শেষ হলে, কমপ্লিট হলে, তাকে হয়তোবা সৃষ্টিকর্তা যদি চান তাকে হয়তোবা জান্নাত তখন নসিব করা হবে। এখন হিন্দু ধর্ম অনুসারে, ধর্মাবলম্বীদের মতানুসারে তাদের 7টা জন্ম রয়েছে। 7টা জন্ম। জন্মান্তর মানে কি? জন্মের পরে মৃত্যু হবে, তারপর আবার পুনর্জন্ম হবে, এইভাবে করে করে 7বার জন্ম হবে। তারপরে তার জন্য ডিসাইড হবে যে সে কি আসলে নরকে যাবে নাকি সে উপহার পাবে, ঠিক আছে? এই যে জিনিসটা ডিসাইড হবে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে জন্মান্তর। তার মানে এইখানে বলা হচ্ছে যে ছোটবেলায় অনুপম তার এই যে দেখতে সুন্দর বলে তাকে নানান রকম ভাবে টিস করা হতো, পণ্ডিত মশাই তাকে টিস করতেন, এটা ছোটবেলায় সে খুবই লজ্জা পেত। কিন্তু বড় হয়ে সে ভাবলো যে না, আমার যে চেহারা সুন্দর এটা কিন্তু একটা আলাদা মর্যাদা আছে, এটা কিন্তু একটা আলাদা বেল আছে, বিশেষত নারী সমাজে বা বিশেষত পাত্রের বাজারে, হ্যাঁ বিয়ের বাজারে কিন্তু আমার একটা আলাদা দাম আছে। এই জন্য সে প্রথমে ছোটবেলায় এটা নিয়ে লজ্জিত হলো, দেখতে সুন্দর এটা নিয়ে সে লজ্জিত হলো। বড় হতে হতে সে ভাবলো জন্মান্তর যদি থাকে তবে আমার মুখের সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখের বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। তার মানে আগে ছোটবেলায় এটা তার কাছে ভালো না লাগলো, এখন কিন্তু তার কাছে ভালো লাগে। সব বিষয়ের কোর্স কত টাকা একজন জানতে চেয়েছে? সব বিষয়ের ফুল ইয়ারের কোর্স খুব সম্ভবত 18,500 টাকা। মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি পুরো সাইকেল সব কোর্স মিলিয়ে খুব সম্ভবত 18,500 টাকা। আর কোনো কিছু যদি না বুঝো তাহলে 16910 নম্বরে কল করলেই সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। ওকে, তারপরে দেখি আমার পিতা এককালে গরিব ছিলেন। দেখি তোমরা পারো কিনা, মনোযোগ আছে কিনা দেখি। আমার পিতা বলতে এখানে কার পিতার কথা বোঝানো হচ্ছে? এই আমারটাকে, আমারটা হচ্ছে এখানে অনুপমের কথা বোঝানো হচ্ছে। এই পুরো গল্পটা কিন্তু অনুপমের জবানিতে অনুপম নিজের কথা বলছে।
আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া, তার মানে ওকালতি মানে কি? ওকালতি মানে হচ্ছে উকিলগিরি করে, উকিল ছিল সে। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন বা ইনকাম করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র, মানে একটুও সময় পান নাই। তার মানে মাত্র তিনি টাকা পয়সা উপার্জন করেছে, সারা জীবন কঠোর পরিশ্রম করে তিনি টাকা পয়সা উপার্জন করেছেন, কিন্তু সেই টাকা এনজয় করার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। এবং তিনি তার জীবনে কখনো, হ্যাঁ সবাই পেরেছে অনুপম, ভেরি গুড, নাফিয়া পেরেছে, সাদিয়া পেরেছে, মরিয়ম ধারা পেরেছে, রায়হান মোশাররফ, দীপা পেরেছে, রাফিদ পেরেছে, ভেরি গুড, সবাই পেরেছে অনুপম। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়লেন সেই তার প্রথম অবকাশ। এটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, যে কখন অনুপমের বাবা প্রথম অবকাশ পান বা প্রথম বিরতি পান, কখন কখন প্রথম তিনি ছুটি পান কাজ থেকে, যখন তিনি মৃত্যুবরণ করেন। খুবই দুঃখজনক একটা ঘটনা, কিন্তু আমাদের সমাজেও কিন্তু এরকম আছে। আমরা এরকম অনেক মানুষ আমাদের নিজেদের পরিচয়ের গণ্ডির মধ্যে আছে, যারা সারা জীবন কঠোর পরিশ্রম করে হয়তোবা দেখা যায় যে তারা নিজেদের, প্রথমে তারা মা বাবাকে দেখাশোনা করার জন্য পরিবারের দায়িত্ব নেন, পরবর্তীতে নিজেরা নিজেদের সন্তান সন্ততিদের একটা ভালো ভবিষ্যতের জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করেন। জীবনে হয়তোবা কখনো একবেলা ভালো খান না, ঠিক আছে, হয়তোবা কোনো একটা জায়গায় বেড়াতে যান না, ভালো একটা পোশাক হয়তোবা তারা কেনেন না ঈদে কিংবা পূজায়, কিন্তু দেখা যায় যখন তাদের আসলে সবকিছু উপভোগ করার সময়, সেই সময়টা আসলে তাদের কাছে আর আসে না। তারা দেখা যায় যে এর আগেই মৃত্যুবরণ করেন বা মারা যান। একই অবস্থা দেখা গেছে কার ক্ষেত্রে? অনুপমের বাবার ক্ষেত্রে। তিনি অনেক টাকা পয়সা উপার্জন করেছেন, কিন্তু সেই টাকা পয়সাটা তিনি আর ভোগ করতে পারেন নাই, তিনি তার সন্তান সন্ততি বা তিনি তার পরিবারের জন্য রেখে মৃত্যুবরণ করেছেন। আমার তখন বয়স অল্প, মার হাতেই বা মায়ের হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তার মানে অনুপমের বাবাও যেমন গরিব ছিল, অনুপমের মাও কিন্তু তেমনি গরিব ঘরের সন্তান। তাই আমরা যে ধনী এই কথা তিনি ভোলেনও না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সী হইল না। তার মানে আমি আসলে কখনোই সেলফ ডিপেন্ডেন্ট আর হইতে পারলাম না, বা আমি কখনো, এইখানে পুরোপুরি বয়সী হইল না বলতে বোঝানো হচ্ছে আমি কখনোই ম্যাচিওর হইতে পারলাম না, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো এমনটা যেন আর হইলই না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা বলতে কাকে বোঝানো হচ্ছে? অন্নপূর্ণা বলতে পার্বতী বা দেবী দুর্গাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, খ নাম্বার। তো আমাদের কোর্সে যেটা করি সেটা করবো এখন। আমি একটু এইটা যদি প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে, এখন কোন ক্লাস করানো হচ্ছে? এখন এইচএসসি 26 ব্যাচের জন্য অপরিচিতা গল্পের প্রথম পার্টটা আমরা পড়াচ্ছি। এই যে দেখো, উক্তিটি ব্যঙ্গার্থে, আচ্ছা এটা একটু নিচের দিকে চলে গেছে, আমি একটু দেই তোমাদের ঠিক করে দিতে। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, সো আগের পৃষ্ঠায় আমরা যে লাইনটা পড়লাম যে এইটা, আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এটা যদি খ নম্বরের প্রশ্ন হিসেবে আসে, এটা যদি খ নম্বরে প্রশ্ন হিসেবে আসে, অনুধাবনমূলক প্রশ্ন, তাহলে আমরা ব্যাখ্যাটা কি লিখবো? উক্তিটি ব্যঙ্গার্থে দেবতা কার্তিকের সঙ্গে অনুপমের তুলনা করা হয়েছে। দেবী দুর্গার দুই পুত্র, অগ্রজ গণেশ, তার মানে বড় ছেলের নাম হচ্ছে গণেশ, আর ছোট যে তার নাম হচ্ছে কার্তিক বা কার্তিকেয়। দেবী দুর্গার কোলে দেব সেনাপতি কার্তিকেয় অপূর্ব শোভা পায়। বড় হয়েও অনুপম কার্তিকের মতো মায়ের কাছাকাছি থেকে মাতৃ আজ্ঞা পালনে ব্যস্ত থাকে, তাই পরিণত বয়সেও তার স্বাধীন ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। পাঠ্যগল্পের অনুপম পরিবারতন্ত্রের কাছে অসহায় ও ব্যক্তিত্বহীন একটি চরিত্র। উচ্চশিক্ষিত হলেও তার নিজস্বতা বলতে কিছুই নেই। তাকে দেখলে মনে হয় আজও সে যেন মায়ের কোলে থাকা শিশু মাত্র। তার মানে দেখেছো, আমরা কিন্তু এই যে ব্যাখ্যাগুলো পাবে মূলত আমাদের প্রিন্টেড লেকচার শিটে, যেটা যদি তোমরা আমাদের কোর্সে ভর্তি হওয়ার সময় আলাদা করে অর্ডার করতে পারো বা পরে কোর্সে ভর্তি হয়ে আলাদা করে আপগ্রেড করতে পারো লেকচার শিটের জন্য, তাহলে তোমরা এই কোর্সগুলোর সাথে সাথে প্রিন্টেড লেকচার শিট পেয়ে যাবে, এবং প্রত্যেকটা এরকম অনুধাবনমূলক প্রশ্নের ব্যাখ্যাও তোমরা একদম প্রিন্টেড কপি পেয়ে যাবা। ঠিক আছে, বুঝছি?
সো এই ব্যাখ্যাগুলো কি তোমাদের দরকার কিনা বলো একটু আমাকে। আচ্ছা, টুনা খাদিজা বলছে মানবিকের জন্য অর্থনীতি কোর্স চালু করেন শিগগিরই। এইচএসসি 25 ব্যাচের জন্য আমাদের প্ল্যান আছে মানবিকের অর্থনীতি কোর্স চালু করার। তো তখন তোমরা চাইলে এইচএসসি 25 ব্যাচের যে অর্থনীতি কোর্স, সেখানে আমরা ফুল পড়াবো অর্থনীতি, সেখানে চাইলে ভর্তি হয়ে যেতে পারো। এসএস নেওয়া লাগবে না, তাও আমি সরে দাঁড়াই। আচ্ছা, এসএস যদি নিতে চাও তাহলে আমি এই লেখাগুলো মুছেও দিই। হ্যাঁ, এইবার এসএস নাও, কিন্তু এসএস নেওয়া লাগবে না। আসলে এসএস নেওয়া লাগবে না, কারণ হচ্ছে তোমরা তো এইটা এমনি ক্লাসের স্লাইড পেয়ে যাবা, ক্লাসের স্লাইড এমনি পাবা। ঠিক আছে, জিবা আহমেদ, এটা আবার কি ধরনের প্রশ্ন বাবা? এটা তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি যে জিজ্ঞেস করলা জিবা? এটা তোমাদের বইয়ে থাকা গল্প অপরিচিতা, তার ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিয়েছো স্ক্রিনশট? ওকে, তারপরে দেখি। আমার আসল অভিভাবক আমার মামা। প্রশ্ন হতে পারে এখান থেকে, অনুপমের আসল অভিভাবক কে? উত্তর হচ্ছে, উত্তর আবার আমার মামা দিয়ে দিও না, উত্তর হচ্ছে অনুপমের মামা। তিনি আমার চেয়ে বড়জোর বছর 6 বড়। এটা কিন্তু অ্যাডমিশনের জন্য হেভি ইম্পর্টেন্ট। অ্যাডমিশন লিখে দিই, অ্যাডমিশন। কিন্তু ফলগোর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তার মানে আমাদের পরিবারের সকল সিদ্ধান্ত, আমাদের পরিবারের সকল কিছু, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আমরা করব কোনটা আমরা করব না, আমরা কি খাবো কি খাবো না, কোথায় যাব কোথায় যাব না, সবকিছু নির্ধারণ করে কে? অনুপমের মামা। অনুপমের মামার নাম কি বলতে পারবা? অনুপমের মামার আমরা একটা নাম দিয়েছি, দেখো তো পছন্দ হয় কিনা। অনুপমের মামার নাম আমরা দিয়েছি দেখো তো এই নামটা পছন্দ হয়েছে কিনা। অনুপমের মামার নাম কি? এটা হচ্ছে অনুপমের মামার নাম। পছন্দ হয়েছে? দেখো তো। আচ্ছা, তানজিমা কক্সবাজার থেকে বলছে। তানজিমা, কক্সবাজারের কি অবস্থা এখন? বন্যা বৃষ্টি ঠিক হয়েছে? ফলগুর বালি কি? ফলগু কি একটু আগে পড়েছেন, একটা অন্তঃসরিলা নদী যেখানে বালুর নিচে দিয়ে, মাটির নিচে দিয়ে পানি প্রবাহিত হয়। ওই ফলগু মানে হচ্ছে যেই বালুটা সকল পানিকে শুষে নেয় একদম, সেটাকে হচ্ছে ফলগু নদী বলে। ওই ফলগুর বালি বলতে ওই ওই নদীটা, ওই মাটিটা বোঝায় যে মাটিটা সব পানি শুষে নেয়। রায়হান বলছে, ভাইয়া কল্যাণীর ভয়েস কেন অনুপমকে শিহরিত করে? কারণ অনুপম ছোটবেলা থেকে বয়েজ স্কুল, বয়েজ কলেজ, বয়েজ ইউনিভার্সিটিতে পড়েছে, তো জীবনে কখনো মেয়ে দেখেই নাই, এই জন্য যে কোনো মেয়েকে দেখলেই অনুপমের ভালো লাগে, বুঝছো? পারফেক্ট, পারফেক্ট নাম না? সেই লেভেল, সেই লেভেল। ওর নাম দিলাম ওই মামা নাফিস। ঠিক আছে, তো আমরা আজকে এই গল্পটা পড়তে পড়তে আমরা আরো দেখবো যে কেন অনুপমের মামার নাম আমরা ওই মামা নাফিস দিলাম। ওকে, চলো এবার সিরিয়াস জায়গায় চলে আসি। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গন্ডুসও রস পাইবার জো নাই। তার মানে এক গন্ডুর বলতে এক কোষ বোঝায়। মানে আমরা কি, আমরা হচ্ছে কখনো কখনো এভাবে পানি নিই না, টিউবওয়েলে কখনো পানি খেতে দেখেছো? গ্রামে যে টিউবওয়েল, টিউবওয়েল হচ্ছে একজন মনে করো কল কল টিপ দেয়, একজন হচ্ছে এইভাবে করে পানি খায়, এইটুককে বলা হয় এক গন্ডুস। মানে এক কোষ পানি বলা হয় এক গন্ডুস। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না, কারণ মামাই সব ডিসিশন নেয়, আমাকে কোনো ডিসিশন নিতে হয় না, এই জন্য আমাকে কোনো কিছু চিন্তাই করতে হয় না। কন্যার পিতামাত্রই স্বীকার করিবেন, তার মানে বিয়ের বাজারে যে কোনো মেয়ের বাবাই স্বীকার করবেন আমি সৎপাত্র, মানে আমি ছেলে ভালো। তামাকটুকু পর্যন্ত খাই না, তার মানে আমি একদম ধূমপান পর্যন্ত করি না। ঠিক আছে, ধূমপান বিষপান, আমরাও ধূমপান করব না। ঠিক আছে, আমিও ধূমপান করি না, এবং আমি সবসময় আমার শিক্ষার্থীদেরকে উৎসাহিত করি যে ধূমপান না করতে, এবং অনুপমও ধূমপান করতো না। ঠিক আছে, এবং এই যে ধূমপান না করা, তামাকটুকু পর্যন্ত খাই না, এটা দিয়ে সে বোঝাচ্ছে যে হায় হ্যাঁ আমরা তো ধূমপান লিখে ফেলেছি, হায় হায় এটা তো ধূমপান হবে। তো এটা দিয়ে কি বোঝাচ্ছে যে সে পাত্রের বাজারে একদম টপ নচ A1 ক্যাটাগরির একজন পাত্র। ঠিক আছে, ওকে। তারপর দেখি, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই। ঝঞ্ঝাট মানে কি? ঝঞ্ঝাট মানে হচ্ছে কোনো ঝামেলা নাই। মানুষ খারাপ হলে আসলে ঝামেলা, ভালো হলে কোনো ঝামেলা নাই। তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়ে চলিবার ক্ষমতা আমার আছে। তার মানে মায়ের আদেশ
আমার মেনে চলার ক্ষমতা আছে। আসল কথা তো সেটা না, আসল কথা হচ্ছে মায়ের আদেশ না মানার ক্ষমতাই অনুপমের নাই। তার মানে অনুপমের সবসময় মায়ের আদেশ শুনে শুনে মেনে মেনেই সে বড় হয়েছে। অন্তপুরের শাসন, অন্তপুর, এইবার দেখো তো, একটা কথা তখন বলেছিলাম অন্তপুর মানে কি, দেখো তো কই আছে, পড়ানোর সময় আগেই বলে দিয়েছিলাম। এই যে দেখো অন্তপুর, অন্তপুর বলতে আক্ষরিক অর্থ হচ্ছে অন্দরমহল বা ভেতরের বাড়ি, কিন্তু এখানে এই গল্পে বোঝানো হচ্ছে মা অথবা স্ত্রীর সান্নিধ্য বা তাদের কর্তৃত্ব, এটা বোঝানো হয়েছে। অলরাইট, যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, তার মানে কোনো কন্যা যদি নিজে নিজেই তার পাত্র বেছে নেয় এবং আমাকে যদি তার পছন্দ হয়, তবে এই সুলক্ষণটি, এই যে ভালো একটা লক্ষণ, এটা যাতে তিনি মনে রাখেন। তার মানে নিজে তো বিয়ে করতে পারেনি অনুপম পরিবারের ইচ্ছায় বা পরিবারের আদেশে বা পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট করে, এখন সে চিন্তা করছে যে ইস, আমি তো জীবনে কখনো কাউকে পটাতে পারলাম না, আমাকে যদি কোনো মেয়ে নিজ থেকে পছন্দ করে, ওই যে যেই মেয়ে নিজে নিজে পাত্র পছন্দ করে তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে স্বয়ংবরা। তো এইরকম যদি কোনো মেয়ে পাওয়া যায়, তাহলে এই এই ভালো ব্যাপারটা যাতে তিনি মনে রাখেন যে আমি সবসময় মায়ের আদেশ শুনে শুনে বড় হয়েছি, আমি সবসময় স্ত্রীর আদেশ শুনে শুনে চলবো, আমি ছেলে হিসেবে এতটাই ভালো। এটা কে মনে করছে? অনুপম মনে করছে। অনেক বড় ঘর হইতে, তার মানে বিশাল বিশাল বড় বড় বংশ হইতে আমার সম্বন্ধ বা সম্পর্কের আলাপ এসেছিল, কিন্তু মামা, এই মামাকে, মামা হচ্ছে আমাদের উহু উহু মুরব্বী, তার নাম কি? মুরব্বী। দেখি মুরব্বী কি করলো। মুরব্বী যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। ভাগ্য দেবতা কি করে? ভাগ্য দেবতা হচ্ছে, ভাগ্য দেবতা কি করে? ভাগ্য দেবতা হচ্ছে ঠিক করে যে আচ্ছা তোর ভাগ্যে এটা আছে, তোর ভাগ্যে এটা আছে, তোর ভাগ্যে এটা নাই, তোর ভাগ্যে ওটা নাই। এখন বাকিদের ক্ষেত্রে ভাগ্য দেবতাই ডিসাইড করে যে তার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, তার কোন সে কিসে, তার ভাগ্যে কি লেখা আছে। কিন্তু অনুপমের ভাগ্যে কি লেখা আছে সেটা নির্ধারণ করত প্রথমে ভাগ্য দেবতা, তারপর ভাগ্য দেবতা নির্ধারণ করে দেওয়া ভাগ্যটা আবার ফিল্টারিং করত মুরব্বী মামা। ঠিক আছে, মুরব্বী হচ্ছে এইটা ডিসাইড করত। আচ্ছা, তাহলে সমস্যা নেই, ক্লাসটা তো রেকর্ড থাকবে, তুমি পরবর্তীতে দেখে নিতে পারো। এখন তুমি 5-10 মিনিটের একটা নামাজের ব্রেক নাও। আমরা ক্লাসের ব্রেকটা একদম, মানে নামাজের ব্রেকটা আমরা 9:30-তে দেবো, ক্লাস শেষ করে দেওয়ার পরে একবারে ব্রেক হবে। ঠিক আছে তাহিদ? তো সমস্যা নেই, এতটুকু এই 10 মিনিট অংশতে অত বড় কিছু মিস হয়ে যাবে না। তুমি নামাজ পড়ে আসো, আমরা পরবর্তীতে এই রেকর্ডেরটা আবার তুমি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা, সেখান থেকে তুমি আবার করে নিতে পারবা, সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে দেখি বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল মুরব্বীর। ধনীর কন্যা তার পছন্দ না। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করে আসিবে। মাথা হেট মানে হচ্ছে মাথা সবসময় নিচু করে থাকবে, তার মানে কখনো চোখে চোখ রেখে কথা বলবে না। ঠিক আছে, ওই যে পাকিস্তানি একজন অ্যাক্ট্রেস আছে না, হানিয়া মির, যে হচ্ছে তার শ্বশুর শাশুড়ি এবং পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করে, একদম চোখে চোখ রেখে ওই রকম করবে না। ঠিক আছে, এমনটাই এমন টাইপ পাত্র চেত আমাদের মুরব্বী মামা। ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করে আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জা জড়িত, তার মানে তার একদম হাড্ডিতে হাড্ডিতে টাকার প্রতি লোভ। কিন্তু তিনি চান যে যেই মেয়ে এই বাড়িতে আসবে সে সে যাতে অনেক বড় লোক না হয়। তার মানে দেখো খুবই পরস্পর বিরোধী, খুবই পরস্পর বিরোধী একটা চিন্তা ভাবনা। একদিকে সে চায় যে ধনী মেয়ে যাতে না পরিবারে বউ হয়ে আসে, কারণ ধনী মেয়ে হচ্ছে চটাস চটাস করে কথা বলবে, মুখে মুখে কথা বলবে, তর্ক করবে, হ্যাঁ, পাত্তা দিবে কম, কারণ সে দেখেছে তার বাবারও অনেক আছে ধন সম্পত্তি। এই অনুপমদের আলাদা করে পাত্তা দেওয়ার কি আছে? মুরব্বী মামা, ঠিক আছে, উহু উহু মুরব্বী মামাকে আলাদা করে পাত্তা দেওয়ার কি আছে? সে তো বলে দিবে মামাকে, ওই মামা না প্লিজ, এটা অনুপম কখনো বলতে না পারলেও ধনী পরিবারের কোনো মেয়েকে যদি তারা বউ বানিয়ে আনে, তাহলে তো বলে দিবে ওই মামা না প্লিজ, আমাদের ডিসিশন আমাদেরকে নিতে দেন, ঠিক আছে, আমরা আলাদা বাসা নিব, এইভাবে করে বলে দিত না, এই জন্য পছন্দ করতো না। তিনি এমন বেহাই চান বা তিনি এমন বেয়াই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিকে কসুর করিবে না। কসুর করিবে না মানে হচ্ছে কোনো কার্পণ্য করবে না,
টাকা নেই, কিন্তু যা আছে সেটা দিতে কোনো ধরনের কিপটামি করবে না, যতটুকু আছে উজাড় করে যে দিবে। যাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাধা উকায় তামাক দিলে। এটা কিন্তু আমরা আগেই পড়েছি, একটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস পি, আরেকটা হচ্ছে বাধা উকায়, মানে একটা হচ্ছে জেনারেল সার্ভিস, এটা দিলেও যাহার নালিশ খাটিবে না। এতটুকু বুঝছি, ক্লিয়ার? নামটা জোর্স। হ্যাঁ শাহেদ, তোমার কমেন্ট দেখা যেত বাবা, আগেও তো বললাম একবার। না তার না, আমি পাকিস্তানি ড্রামা দেখি না, মাঝে মাঝে ফেসবুক স্ক্রল করতে গিয়ে রিলসে চলে আসে। আমি আসলে নাটক সিনেমা কোনো কিছুই দেখি না, সময় তো পাই না, সারাদিন তো তোমাদের পড়াই। মনে করো আজকে সকালে অফিসে এসেছি সকাল 9টায়, এখন বাজে রাত 9টা, এখনো তোমাদেরকে পড়াচ্ছি। তোমাদেরকে পড়ানোর পরে বাসায় যাব, বাসায় গিয়ে ঠিক আছে মনে করো সবকিছু ঠিক করতে করতেই তো মানে ভাত গোসল করে ভাত খেয়ে ঘুমাতে ঘুমাতেই তো বেঁচে যাবে রাত 1টা, আবার সকাল 9টায় অফিস। তাহলে কখন তোমার পাকিস্তানি ড্রামা দেখবো বলো? অল রাইট, ঠিক আছে। এইবার দেখো, আমার বন্ধু হরিশ অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল, আমার মনটা উড়ু উড়ু করে দিল। সে বলিল, ও হে, মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, মানে একদম জোস, ঠিক আছে? খাসা মেয়ে বলতে কি বোঝানো হচ্ছে? জোস একটা মেয়ে আছে, জোস একটা মেয়ে আছে। কিছুদিন আগেই MA পাশ করিয়াছি। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা হচ্ছে এইচএসসি এর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই যে আগেই দাগিয়েছিলাম, এইচএসসি জন্য ইম্পর্টেন্ট। অনুপম কিছুদিন আগে MA পাশ করেছে। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ছুটি ধুধু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার ভিতর আছেন মা এবং বাহিরে আছেন মামা। তার মানে যতটুকু পড়ালেখা করা সম্ভব ছিল পুরোটুকু পড়ালেখা অনুপম করছে। এখন সে বেকার, এবং তাদের যত সকল জমিদারি আছে, জমিদারি অ্যাজ ইন তাদের যত সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এই সকল দেখার দায় দায়িত্ব মামাই নিয়ে নিয়েছে। তো সবকিছু মিলে আসলে অনুপমের করার মতো তেমন কিছুই নেই। তো সে অনুপম ভাবলো যে আচ্ছা, ফ্রি যেহেতু আছি, ফ্রি টাইমে যেহেতু আছি, তাহলে একটা কাজ করা যাক, বিয়ে করে ফেলি। বিয়ে করলে মনে হয় আমার ফ্রি টাইমটা ভালো কাটবে, এমনটা অনুপম মনে করছে। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে, বা তরু মর্মরে বলতে কি বোঝানো হচ্ছে? মানে গাছের পাতার যে মর্মর ধ্বনি, সেটার কথা বলা হচ্ছে। গাছের পাতার আওয়াজে তাহার গোপন কথা। অনেক অনেক উপমা এই গল্পটাতে ব্যবহার করা হয়েছে। এমন সময় হরিশ আসিয়া বলল, হরিশকে অ্যাডমিশনের জন্য, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, যে কানপুরে কাজ করে। মেয়ে যদি বলো, তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তিতে তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। তার মানে অনুপম নিজেও কিন্তু বিয়ে পাগলা, ঠিক আছে? অনুপম নিজেও কিন্তু বিয়ে পাগল। তো এই যে অনুপম বিয়ে পাগল, এই পাগলের পাগলামিতে আরো কি দিয়েছে? আরো ফুয়েল দিয়েছে, আরো জ্বালানি ঢেলেছে হচ্ছে তার বন্ধু হরিশ। বলেছে, মামা একটা মেয়ে আছে সেই শিরাম। তখন এই কথা শুনে তো অনুপমের মাথা গেছে আউলায়, কি এখনই বিয়ে করব? ঠিক আছে, এমন একটা অবস্থা অনুপমের। তারপর দেখি, আচ্ছা মরীচিকা কি? প্রতাপ জানতে চাইছে। তোমরা তোমাদের বিজ্ঞান বইতে পড়ে মরীচিকা কি? মরীচিকা হচ্ছে আলোর প্রতিসরণের ফলে একটা ফেনোমেনা, মানে একটা ঘটনা, যে দেখে মনে হয় মরুভূমিতে হয় সাধারণত এটা, বা অনেক উত্তপ্ত থাকলে একদম পিচের রাস্তায় হয়, যে সামনেই দেখে মনে হয় যে পানি, এই যে একটু সামনেই পানি, কিন্তু যতই সামনে যাওয়া যায় আসলে কোনো পানি থাকে না। কারণ সেখানে কি হয়, আলোর প্রতিসরণের ফলে ওই সামনের যে ছায়াটা, সেই ছায়াটা উল্টা দেখা যায়। তো তখন মানুষ দেখে ভাবে হচ্ছে যে সামনে মনে হয় পানিতে কোনো কিছু ছায়া পড়েছে। তখন সে পানির আশায়, মরুভূমিতে এটা আরো বেশি হয়, পানির আশায় সে তখন দৌড়াতে থাকে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে, কিন্তু আসলে মরীচিকাই সার। তার মানে আসলে যেই জায়গায় দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে পানি, সেখানে আসলে পানি থাকে না, এটাই মরীচিকা। আচ্ছা, ওকে। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়ে দেখো। তার মানে কেন মামার কাছে বলতে বলেছে, মুরব্বীর কাছে কেন বলতে বলছে? কারণ মুরব্বী হচ্ছে
ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, অর্থাৎ অনুপমের ভাগ্যে বিয়ে আছে কি নাই এটা কে নির্ধারণ করবে? অনুপমের চেয়ে মাত্র 6 বছরের বড় অনুপমের মামা। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তার মানে হরিশ কিন্তু খুবই ভালো আড্ডা জমাইতে পারে, তার মানে একদম মনে করো স্ট্যান্ড আপ কমেডিয়ান। তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না, তার মানে মামাও কিন্তু তাকে পেলে আড্ডা না দিয়ে ছাড়তেই চান না, তার মানে সারাক্ষণ মামাও তার সাথে আড্ডা দিতে চান, কথা বলতে চান। ঠিক আছে, কথাটা তার বা মামার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে, কার কাছে? মুরব্বীর কাছে। এই আবার পরীক্ষার খাতায় মুরব্বী, তারপর হচ্ছে ওই মামা না প্লিজ, এগুলো আবার লিখে দিও না, লিখে দিলে একদম কত বাবা জানো, ডাব্বা। তাহার কাছে গুরুতর বা গুরুত্বপূর্ণ। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি ভারতের পশ্চিমে গিয়া বাস করেন। কোথায় এই পশ্চিমটা? কোথায় এই পশ্চিমটা? হচ্ছে কানপুর, যেখানে হরিশ এখন বসবাস করে। আচ্ছা, এই কানপুরে গিয়ে থাকে, সেখানে গরিব গৃহস্থের মতোই তারা থাকেন, তার মানে একসময় তারা অনেক বড়লোক ছিল। আমরা আগের দিনের গল্পগুলো পড়লে এরকম পাবো যে একসময় মনে করো অনেক বড় জমিদার, এলাকার সবাই জানেন যে তারা গণ্যমান্য ব্যক্তি, অনেক বড় লোক, বিত্তশালী, কিন্তু যে কোনো কারণেই হোক, খাজনা না দিতে পারার কারণে হোক বা অন্য কোনো ঋণ বা অন্য যে কোনো কারণেই হোক, তাদের জমিদারিটা যখন নিলামে ওঠে, তখন যখন তারা জমিদার থাকেন না, অর্থ সম্পত্তির সহায় সবকিছু হারিয়ে যখন তারা ফেলেন, তখন আত্মসম্মান বোধের কারণে অনেকে নিজের অঞ্চলে আর থাকেন না, সে অঞ্চল থেকে বের হয়ে অন্য কোথাও গিয়ে সেটেল করেন, অন্য কোথাও গিয়ে বসবাস স্থাপন করেন, যেখানে কেউ জানে না যে তারা কিন্তু আগে জমিদার ছিল, তাদের কিন্তু আগের এরকম বংশ গৌরব। বুঝতে পেরেছ? তার মানে আত্মসম্মান বোধটা হচ্ছে এরকম যে একটা এলাকার জমিদার, তার কাছে এসে সবাই সবসময় হাত পাততো, করুণা চাইতো। এখন ভাগ্যের ফেরে তার কাছে যখন টাকা পয়সা নাই, এতদিন সে যাদের সাহায্য করত, তখন তারই হয়তো বা তাদের কাছে গিয়ে সাহায্যের জন্য হাত পাততে হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে না পড়ার কারণে তারা কি করতো, তারা অনেক সময় অন্য অঞ্চলে গিয়ে বসবাস করতো। যে অন্য অঞ্চলে গিয়ে বসবাস করার ব্যাপারটা আমরা কল্যাণীর বাবা কিংবা শম্ভুনাথ সেনের মধ্যেও দেখতে পাই। একটি মেয়ে ছাড়া, তার মানে তার একটাই মাত্র মেয়ে, তার কেউ আর নাই, সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি, মানে তার পেছনেই, তার মানে তার জন্যই যত ধন সম্পত্তি বাকি আছে, জমানো আছে, সবকিছু উজাড় করে দিতে কোনো কার্পণ্য বোধ করার কথা না। আরে হুরাইরা এখন বলছে ভাইয়া হরিশকে, একটু আগেই তো পড়লাম, 2টা স্লাইড আগেই তো পড়লাম, হরিশ হচ্ছে অনুপমের বন্ধু যে কানপুরে কাজ করে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, এই যে দেখো, এটা আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। মেয়ের বয়স কত? মেয়ের বয়স এইচএসসি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মেয়ের বয়স হচ্ছে 15 বছর। আচ্ছা, মনে রাখো এটা হচ্ছে বিয়ের সময়। বিয়ের সময় কল্যাণীর বয়স কত? কল্যাণীর বয়স হচ্ছে বিয়ের সময় 15। আচ্ছা, তাই শুনে মামার মন ভার হইল, তার মানে তা শুনে মামা ভাবলো মনে হয় কোন একটা গ্যাঞ্জাম আছে বংশে এখন আছে। মেয়ের বয়স যে 15, তাই শুনে মামার মন ভার হলো, এটা বলতে বোঝানো হচ্ছে এই যে 1920 সালের দিকে তখন একটা মেয়ের বয়স 15 বছর হয়ে গেছে, কিন্তু তার এখনো বিয়ে হয় না। এটা খুবই একটা আচানক ঘটনা, এটা খুবই একটা তাজ্জব ঘটনা। যদি মেয়ের সবকিছু ঠিকঠাক থাকে, মেয়ের আসলে আরো আর্লি বিয়ে হয়ে যাওয়ার কথা। এই জন্য মেয়ের বয়স যখন মামা শুনলো 15 থুক্কু, যখন শুনলো 15, তখন মামা ভাব তাহলে মনে হয় কোন একটা গ্যাঞ্জাম আছে। আচ্ছা, তারপরে বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। বাবারে বাবা, আর যোগ্য বর খুঁজে পায় নাই? পাইছে তো পাইছে, কারে পাইছে? অনুপমকে পেয়েছে। অনুপমকে পেয়েছে। একে তো বরের ঘাট মহার্ঘ, তার মানে একে তো পাত্রের বাজারে বিশাল দাম মানে হচ্ছে এর থেকে তো পাত্রের বাজারে সাপ্লাই নাই বললেই চলে, তার মানে যোগান সরবরাহ নাই বললেই চলে।
তাহার পরে ধনুক ভাঙা পণ, তার মানে হচ্ছে এত বেশি পণ বা এত বেশি যৌতুক, মানে যৌতুকের ভারটা এত বেশি যে একদম ধনুক ভাঙার মতো অবস্থা। মানে জিনিসটা বোঝাই যে ধনুক বুঝো, ধনুক হচ্ছে এইভাবে টানে, টানলে কি হয়, ওমা এটা কই চলে যাচ্ছে, ধনুক হচ্ছে এইভাবে টানে টানে, এটা হচ্ছে তীর, ঠিক আছে, এইরকম এটা হচ্ছে ধনুক, এইভাবে টানে 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 ছেড়ে দিলে তীরটা শো করে চলে যায়। এখন এই যে ধনুকটা, এটা যদি কেউ টানতেই থাকে টানতেই থাকে টানতেই থাকে, একটা সময় গিয়ে এই ধনুকটা কিন্তু ভেঙেই যাবে। তার মানে এটার একটা থ্রেশ হোল্ড আছে, তার মানে সর্বোচ্চ কোন পর্যন্ত তুমি টানতে পারবা, তার চেয়েও বেশি যদি তুমি টেনে ফেলো তাহলে কি হবে, এটা কিন্তু তীর যাবে না, বরং এই ধনুকটা ভেঙে যাবে। তো যৌতুকের অবস্থাটা অমর বলছে, যৌতুকের ভারটা এত বেশি ছিল সেটা আসলে সহ্য করার মতো ছিল না, যৌতুকটা ছিল একদম অসহনীয় পর্যায়ে, অসহনীয় পর্যায়ে, অসহনীয় পর্যায়ে যৌতুকের ভারটা ছিল। যাই হোক, হরিশের সরস রচনার গুণ আছে, মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা, তার মানে এই যে প্রথম যে কথাবার্তা আলাপ আলোচনা, বিয়ের কথা যে পাকা করা হয়, হ্যাঁ, এঙ্গেজমেন্টের আগে যে কথাবার্তাগুলো হয়, নির্বিঘ্নে সমাধান হয়ে গেল বা নির্বিঘ্নে কমপ্লিট হয়ে গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্ডামান দ্বীপের, তার মানে পুরো জায়গাটাকে মামা কি মনে করতেন, প্রত্যন্ত একটা জায়গা ভাবতেন, খুবই প্রত্যন্ত, মানে যাওয়াই যায় না এরকম একটা অবস্থা মনে করতেন। অন্তর্গত বলিয়া জানেন, জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তাহলে, মানে সংহিতার রচয়িতা যদি মনু হইতেন তাহলে তিনি একটা রুল সেট করে দিতেন, একটা নিয়ম, একটা আইন সেট করে দিতেন যে কেউ কলকাতার বাইরে যেতে পারবে না। হাওড়া, হাবড়া বলেছে এখানে, হাওড়া হচ্ছে কলকাতার একটা আইকনিক ব্রিজ, এই ব্রিজটা কেউ পার হতে পারবে না, অর্থাৎ কলকাতা পার হয়ে কেউ অন্যদিকে যেতে পারবে না, এটা তিনি একদম রুল করে দিতেন, ঠিক আছে, একদম রুল হিসেবে তিনি এটাকে সেট করে দিতেন, ঠিক আছে, ওকে। মনের মধ্যে ইচ্ছা ছিল, নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারলাম না। এই জন্যই অনুপমের অবস্থা এমন, ঠিক আছে, মেয়ে দেখার তার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে মেয়ে দেখতে কেমন, কিন্তু সে সেটা সাহস করে বলতে পারলো না, ঠিক আছে। আচ্ছা, কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইলো সে আমাদের বিনু দাদা। এইটা কিন্তু এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, যে কাকে পাঠানো হলো, পাঠানো হলো বিনু দাদাকে। এবং বিনু দাদা কি নিয়ে গেল, বিনু দাদা এক জোড়া ইয়ারিং নিয়ে গেল, ইয়ারিং বা হচ্ছে ইয়াররিং, কানের দুল নিয়ে গেল, সেটা নিয়ে পরবর্তীতে কথা আছে। আমার পিস্তুত ভাই, বিনু দাদা হচ্ছে আমার চাচাতো ভাই, পিস্তুত ভাই বলতে বোঝানো হচ্ছে আমার চাচাতো ভাই, তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। তার মানে তার যে টেস্ট, তার যে রুচি, তার যে চয়েস, এটার উপর আমি 100 আমার কনভিকশন আছে, ঠিক আছে। মনু মানে কি, মনু একজন রাইটারের নাম যিনি সংহিতা লিখেছেন। বিনুদা ফিরে আসিয়া বলল, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনুদাদার ভাষাটা অত্যন্ত আট, এটা এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসে এইচএসসি পরীক্ষা আসে বিনুদাদার ভাষাটা কেমন, অত্যন্ত আট, আট বলতে হচ্ছে অত্যন্ত আটো সাটো, মানে অত্যন্ত চাপিয়ে চাপিয়ে কথা বলে। কিরকম এক্সাম্পল দেখি, যেখানে আমরা বলি চমৎকার ফাড়াফাড়ি, সেখানে তিনি বলেন চলনসই, মানে চলে আর কি, এরকম। অতএব বুঝলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। তার মানে আমার ভাগ্যে বিয়ে ও প্রেমের কোনো বিরোধ নাই, তার মানে যাকে বিয়ে করব তার সাথে আমার প্রেম ভালোবাসা হবে। কেন, কারণ হচ্ছে বিয়ে তো করছি পরিবারের ইচ্ছায়, কিন্তু কল্যাণী যেহেতু দেখতে সুন্দর তাই তার সাথে আমার প্রেম ভালোবাসা হবে, এরকমই একটা চিন্তা ভাবনা কার ছিল, এরকমই একটা চিন্তা ভাবনা হচ্ছে অনুপমের ছিল। এই জন্য সে বলছে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলকাতা আসিতে হইল। কোথেকে আসলো কলকাতা, তারা কলকাতা আসলো হচ্ছে কানপুর থেকে, কারণ তারা কোথায় থাকে, তারা থাকে কানপুরে। কন্যার পিতা শম্ভুনাথ বাবু, এই যে দেখো কন্যার বাবার নাম হচ্ছে শম্ভুনাথ বাবু। শম্ভুনাথ বাবুর পেশা কি, শম্ভুনাথ বাবুর পেশা হচ্ছে ডাক্তার। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন, হরিশকে
হরিশ হচ্ছে অনুপমের, একটু মনে রাখবো, হরিশ হচ্ছে অনুপমের বন্ধু যে কানপুরে কাজ করে, এবং শম্ভুনাথ সেন হচ্ছে কানপুরে বসবাস করে, শম্ভুনাথ বাবু সেখানে ডাক্তার। আর বিনু দাদা হচ্ছে অনুপমের পিস্তুত বা চাচাতো ভাই। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট, তিনি হচ্ছে যেখানে আমরা বলি চমৎকার, সেখানে বিনু দাদা বলে হচ্ছে চলনসই, এই চলে আর কি এরকম। বিয়ের মাত্র 3 দিন আগে, মাত্র 3 দিন আগে অনুপমকে প্রথম দেখে হচ্ছে অনুপমের হবু শ্বশুর, কারণ তিনি হরিশের কথায় এতটাই কনভিন্স ছিলেন যে পাত্র ভালো, হরিশ যেহেতু বলেছে পাত্র ভালো, তো পাত্র ভালো, দেখা লাগবে না, এরকম চিন্তা করেছেন। ঠিক আছে, ওকে। বয়স তার 40-এর, এই যে তার, এটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে? কল্যাণীর বাবা বা শম্ভুনাথ সেন। চুল কাঁচা গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে, দেখতে সুন্দর। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা, একদম সম্ভ্রান্ত চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। তার মানে অনুপম মনে মনে কিন্তু ঠিকই গর্বিত যে সে দেখতে সুন্দর, সে সুপুরুষ, সে সুপাত্র, এরকম মনে মনে তার নানান ধারণা রয়েছে। ভুল নাকি ঠিক এটা আমরা জানি না, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন নাই। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়ে বলে না, তার মানে খুবই আস্তে ধীরে নির্জীবের মতো কথা বলেন। কে? কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছে। অনর্গল মানে হচ্ছে অনবরত, কন্টিনিউয়াসলি, অনবরত কথা বলেই যাচ্ছে। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু এই কথায় একেবারে যোগই দিলেন না, কোন ফাঁকে একটা বা হু হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে ওকে এইরকম করে পাশ কাটায় যাচ্ছেন। আমি হলে দমিয়া যেতাম, তার মানে আমি হলে কিন্তু বাদ দিতাম, এই বেটা তো কথাই বলে না, আমি হলে বাদ দিতাম। কিন্তু মামাকে দমানো শক্ত, তার মানে মামা কিন্তু মোটেই থামছেন না, বলেই চলেছেন যে আমরা এই এই শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, আমাদের অনেক টাকা, সবাই আমাদেরকে মান্যগণ্য করে, তার মানে বলেই চলেছে অনুপমের ওই মামা না প্লিজ। আচ্ছা, তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষে, তার মানে এই যে সে কোনো কথা বলে না, রেসপন্স করে না, কথা বললে এঙ্গেজ করে না, এটাতে আবার অনুপমের মামা যে খুব একটা খারাপ ভাবে নিয়েছিলেন ব্যাপারটা কিন্তু না। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করে দেন, মানে দোতলা থেকে আচ্ছা ঠিক আছে আসেন তাইলে, নিচে এসে তাকে একটা গাড়ি বলে দেওয়া, মানে গাড়ি ডেকে দেওয়া, বা নিচে এসে তাকে একটু সম্মান দেওয়া, এটা ধার ধারলেন না, গাড়িতে তুলিয়া দিতেই গেলেন না। আজকের জন্য লাস্ট স্লাইড। পণ সম্বন্ধে বা যৌতুক সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি মানে একদম ফিক্সড কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়েই অভিমান করিয়া থাকেন, তার মানে তার একটা জেদ আছে। তার জেদটা কি? তিনি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করেন, এটাই হচ্ছে তার জেদ। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন না, মানে কোথাও তিনি কোনো গ্যাপ রাখেন না। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি, মানে টাকা কত পাবে এটা তো একদম ফিক্সড ছিলই, এবং তার সাথে কত ভরি স্বর্ণ কত কি দেওয়া হবে সবকিছু একদম ফিক্সড ছিল, ফিক্সড। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইলো। তার মানে আমি জানতাম যে যৌতুক আদান প্রদান হচ্ছে, কিন্তু কত যৌতুক, কি পরিমাণ যৌতুক, এটা সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না। অলরাইট, সো আমরা কিন্তু আজকে আমাদের অপরিচিতা গল্পের প্রথম যে অংশটা, অপরিচিতা গল্পের পরিচিতি অংশ, সেটা পড়ে ফেললাম। আমাদের আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই রাখবো। পরবর্তী ক্লাসে আমরা আবার কি করব, পরবর্তী ক্লাসে আমরা আবার অপরিচিতা গল্পের বাকি অংশটুকু পড়বো, ঠিক আছে? অলরাইট, সো ক্লাস কেমন লাগলো আমাকে একটা জিনিস বলো, এবং তার পাশাপাশি আমাদেরকে বলো যে আজকে যারা ক্লাস করেছো ভালো লেগেছে কিনা, এবং আজকের পর তোমরা আমাকে জানাও যে তোমরা তোমাদের কলেজের যারা বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে আমাদের কোর্সের কথা বলবা কিনা, কিভাবে ভর্তি হয় সেটা বলবো। অনেক ভালো লেগেছে, ফাহমিদা রহমান বলেছে ভাইয়া আমি আজ প্রথম ক্লাস করেছি, অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ফাহমিদা। আমি এর চেয়েও
আরো এফোর্ট দিয়ে তোমাদেরকে পেইড কোর্সে ক্লাস করানোর চেষ্টা করবো, যাতে তোমাদের প্রত্যেকটা ক্লাস অর্থিত মনে হয়, প্রত্যেকটা ক্লাস যাতে ফাটাফাটি মনে হয়। ঠিক আছে, ফারহানা নীলা কেটে পড়েছে আল্লাহ হাফেজ ভাইয়া বলে। ক্লাস অনেক ভালো লাগলো ভাইয়া। ভাই আপনি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট লিখন জানতে চাচ্ছে। আমি এইচএসসি পরীক্ষা পাশ করেছি 2015 সালে, বুঝতেই পারছো প্রায় এখন থেকে 10 বছর আগে। সো ইউনিভার্সিটিতে পড়ার এখন আসলে আর বয়স নাই, ইউনিভার্সিটি পাশ করে এসেছি। আমার ইউনিভার্সিটি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওয়ালা ক্লাস ভাইয়া। সুবাইতা আলম বলেছে আমি সিরাজগঞ্জ থেকে, এনায়েতপুর থেকে বলেছে। আচ্ছা ঠিক আছে, এনায়েতপুরের এখন কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কি অবস্থা এখন? অনেক ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, কোর্সে পেইড ব্যাচে ক্লাস করাবেন কবে? আমার রুটিন দেখতে হবে, রুটিনে আছে। আমরা আমাদের যে এইচএসসি 26 ব্যাচের ক্লাস, আমরা হচ্ছে বাংলা ক্লাসটা করেছি সোমবার বুধবার, আগে 4টা থেকে হতো, এখন 4:30 থেকে হবে ভাইয়া। ওকে, এখন এইবার একটু দেখি কোর্সে কিভাবে ভর্তি হবো। ওকে, আমরা যাব হচ্ছে প্রথমে এটা কেটে দেই, তাহলে তোমাদের পেতে সুবিধা হবে। সো ফার্স্টে তোমরা গুগলে যাবা, গুগলে গিয়ে সার্চ বারে যাবা, সার্চ বারে গিয়ে লিখবা 10ms, এন্টার প্রেস করবা। এন্টার প্রেস করলে 10ms করলে সবকিছু চলে আসবে। প্রথম যে লিঙ্কটা আছে সেটাই ক্লিক করো। 10ms সবচেয়ে বড় লার্নিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, এরপর দেখবা অনেক কিছু আছে, এত কনফিউজ হওয়ার দরকার নেই। আবার সার্চ বারে যাও, এখানে গিয়ে তুমি লিখবা হচ্ছে এইচএসসি 26, চাইলে বাংলাও লিখতে পারো, বাংলা লিখলে সরাসরি কোর্সে চলে আসবে। যদি আমি 26 লিখি, 26 লিখে আমার এখানে এইচএসসি 26 সবগুলো কোর্স এখানে দেখাচ্ছে, এইচএসসি 26 এর জন্য কোন কোন কোর্স তোমাদের রয়েছে। এর মধ্যে দেখো এইচএসসি 26 অনলাইন ব্যাচ, এর পরে বাংলা আছে, দেখা যাচ্ছে না এখানে। এইটা মাহবুবুল নাজ ফারসিন ভাইয়া, আমাদের আরেকজন বাংলা ইনস্ট্রাক্টর, তার নাম দেওয়া আছে এখানে। এইটাতে যদি ক্লিক করো তাহলে কিন্তু তুমি এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা এই কোর্সটাতে চলে যাবা। এখানে ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের ফারহান ভাইয়া, আমার নাম দেওয়া আছে ফারহান সাকিম, এবং তোমাদের মাহবুবুল নাজ ফারসিন ভাইয়ার নামও কিন্তু এখানে দেওয়া আছে। সো এই কোর্সটা কিনতে চাইলে, কোর্সে ভর্তি হতে চাইলে তোমরা ক্লিক করবা কোর্সটি কিনুনে। এখানে দেখো দুইটা প্রাইস আছে, দুইটা প্যাকেজ আছে। একটা প্যাকেজ হচ্ছে লেকচার শিট সহ, প্রিন্টেড লেকচার শিট বাসায় ফ্রি হোম ডেলিভারি সহ, এটা হচ্ছে 2500 টাকা। এইটা পারচেজ করলে তোমার বাসায় প্রিন্টেড লেকচার শিট চলে যাবে। অথবা তোমরা শুধুমাত্র কোর্স যদি কিনতে চাও 2000 টাকায়, সেটাও কিনতে পারবা। এগিয়ে জানে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে যদি প্রোমো কোড থাকে সেটা দিবা, আর যদি না থাকে তাহলে শুরু করুন ক্লিক করবা। ক্লিক করে তোমরা তোমাদের মতো এগিয়ে যান, এই সবুজ বাটনটাতে ক্লিক করতে থাকলেই তোমাদের কিন্তু কোর্সটা পারচেজ করা হয়ে যাবে। অলরাইট, সো আজকে আমরা কত পর্যন্ত পড়লাম একটু মনে রাখো। আমরা কিন্তু এই ক্লাসটা আজকে শেষ করি নাই, আমরা আরেকটা ক্লাস করব। সো আজকে আমরা 40 স্লাইড পর্যন্ত পড়েছি, 40 পর্যন্ত পড়েছি। সো 40 স্লাইড পর্যন্ত পড়েছি, বাকি যে যতটুকু অংশ আছে অপরিচিত গল্পের, সেই অংশটা আমরা শেষ করব পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসটা হবে 19 তারিখ রাত 8টায়। ক্লাসটা করার জন্য আমাদের ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে ডেমো ক্লাস বুক করতে হবে। বুক করলেই তোমরা কি পেয়ে যাবা, তোমরা এই ক্লাসের লিংকটা এসএমএস হিসেবে পেয়ে যাবা এবং ক্লাসটা খুব সুন্দর মতো করতে পারবা। ভাইয়া ফুল কোর্স মানে কি সব কমপ্লিট করে দিবেন? হ্যাঁ অবশ্যই। এখনো কিন্তু তোমাদেরকে বলে নাই যে এইচএসসি 26 কি শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে। যদি শর্ট সিলেবাসে হয় তাহলে আমরা শর্ট সিলেবাস কমপ্লিট করবো, অ্যাডমিশনের পড়াটাও প্রপারলি পড়াবো। আর যদি বলা হচ্ছে ফুল সিলেবাস এর উপর পরীক্ষা হয়, তাহলে আমরা এইচএসসি 26 এর জন্য ফুল সিলেবাস, বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র ফুল সিলেবাস পড়াবো। দুইটারই প্রিপারেশন আমাদের নেওয়া আছে, কোনো সমস্যা নেই। বাট আমরা ফার্স্টে এখন সিরিয়াল বাই আগাচ্ছি। আমরা ফার্স্টে শর্ট সিলেবাসটা শেষ করবো, ততদিনে তোমাদেরকে জানিয়ে দিবে যে আসলে তোমাদের পরীক্ষা কি শর্ট সিলেবাসের উপর হবে নাকি ফুল সিলেবাসের উপর হবে। যদি বলে যে শর্ট সিলেবাস, তাহলে আমরা শর্ট সিলেবাস পর্যন্তই সীমাবদ্ধ রাখবো। আর যদি বলে যে না ফুল সিলেবাস, তাহলে আমরা আরো এক্সট্রা ক্লাস নিয়ে ফুল সিলেবাস গুলো কমপ্লিট করে দিব। ঠিক আছে? হ্যাঁ, মহসিনা আফরিন চৌধুরী, ফুল কোর্সে সব সাবজেক্টই কমপ্লিট করা হবে। অলরাইট, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।